কুসুমপুর গ্রামের বিকেলগুলো সাধারণত শান্তই হয়, কিন্তু আজকের গোধূলির এই আপাত নিস্তব্ধতা খান খান হয়ে গেল বুক ফাটানো এক আর্তনাদে। বকুল, বকুল, মারে, ওইটা পর মাজল থেকে, ওইটা পর, মারে, আমার কি হলো বকুল? মাথা চাপড়ে চুল ছিঁড়ে ডুমনি তখন জলার ধারের কাদা মাটিতে লুটিয়ে পড়েছে। তার এই গগনবিদারী চিৎকারে গ্রামের এপাশ ওপাশ থেকে মানুষজন ছুটে আসতে লাগল। সকলে অবাক চোখে এসে জলার পাড়ে জড়ো হল। ডুমনি তখনও ডুকরে কেঁদে চলেছে। বকুল, কেউ পয়সা দাও গো আমার মেয়েটারে, কেউ বাঁচায় দাও আমার মেয়েটারে, কেউ বাঁচায় দাও, ও যে আর উঠতে পারলো না, কেউ আয়না দাও আমার বকুল রে, ওরে ওরে সারা আমি কেমনে বাঁচব গো বকুল রে। ডুমনি আর তার 12 বছরের একমাত্র মেয়ে বকুল। বাপ মরা মেয়েটাকে বুকে আঁকড়েই দিন কাটত ডুমনির। গ্রামের এই বড় জলাশয়টাই ছিল তাদের অন্নদাত্রী। বুক সমান জলে নেমে শাপলা, পদ্ম, শালুক আর পাড়ের কলমি শাক তুলে সেগুলো পরদিন হাটে বেচে কোনো মতে মা মেয়ের পেট চলত। অভাবের সংসার হলেও মেয়েটার হাসিতে ডুমনির কুঁড়ে ঘরটা সব সময় আলো হয়ে থাকত। আজও রোজকার মতো পড়ন্ত বিকেলে দুইজনে নেমেছিল জলায়। মা ছিল এক প্রান্তে, মেয়ে অপর প্রান্তে। জলের তলায় হয়তো কোনো পুরনো গাছের শেকড় বা ঘন দামে পা আটকে যায় বকুলের। ডুমনি নিজের কাজে এতটাই মগ্ন ছিল যে খেয়ালই করেনি কখন তার কলিজার টুকরো নিঃশব্দে জলের অতলে তলিয়ে গিয়েছে। একবারও ডাকার সুযোগ পায়নি মেয়েটি। এরপর যখন মাথা তুলে মেয়েকে দেখতে পেল না, তখনই বুকটা ছ্যাঁত করে ওঠে ডুমনির। পাগলের মতো হাতড়ে বেড়ায় জলার শ্যাওলা ভরা ঘোলা জল, কিন্তু বকুলের কোনো চিহ্নই মেলে না। আর তখন থেকে শুরু হয় এই প্রলাপ আর চিৎকার। ডুমনির কান্না শুনে গ্রামের জোয়ান ছেলেরা জলে ঝাঁপিয়ে পড়ে। বাঁশ দিয়ে জাল ফেলে তন্ন তন্ন করে খোঁজা হয় পুরো জলা। সন্ধ্যা গড়িয়ে রাত নামে, কিন্তু আশ্চর্যভাবে বকুলের শরীরটা আর জলার নিচ থেকে ভেসে ওঠে না। দিন গড়ায়, মাস পেরোয়। গ্রামের ঘরের শত অভাব আর নিত্যদিনের হাজারো খবরের ভিড়ে একসময় চাপা পড়ে যায় হতভাগ্য বকুলের কথা। কেবল চাপা পড়ে না এক অভাগী মায়ের হাহাকার। এখনো নিঝুম রাতে কুসুমপুরের বাতাসে মাঝে মাঝে ভেসে আসে বুক চেরা সেই কান্নার আওয়াজ। ওইটা বর্মা, মারে, কি বললো গো আমার, মারে ওইটা বর্মা, ওইটা বর্মা, জল থেকে ওইটা বর। বকুল, 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 কই গেলে মা? এই ঘটনার পর কেটে গিয়েছে বহু বছর, কিন্তু এখনো মাঝরাতে এই ডাক শুনলে গ্রামের মায়েদের বুকের রক্ত হিম হয়ে যায়। কই গেলি, কই গেলি বকুল? অজানা আতঙ্কে ঘুমন্ত সন্তানকে আরো শক্ত করে বুকে জাপটে ধরেন তারা।
বিড়বিড় করে ঠাকুরের নাম জপেন। কালের নিয়মে গায়ে রটতে থাকে নানা কথা। জলার অতলে নাকি বকুল এখনো তার মায়ের জন্য অপেক্ষা করে। ভর দুপুরে বা পড়ন্ত বিকেলে ওই জলার ধার দিয়ে গেলে নাকি বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে কেঁপে ওঠে। অনেকেই বলেছে ওখানকার বাতাসটা বড্ড ভারী, কেমন এক অদ্ভুত কনকনে ঠান্ডা আর গা ছমছমে অনুভূতি লেগেই থাকে চারধারে। ভয়ে আর অস্বস্তিতে ধীরে ধীরে জলার দিকে মানুষের যাতায়াত একেবারেই কমল। ডুমনি আর তার বকুলের স্মৃতি বিজড়িত সেই বিশাল জলাশয়টা আজ তাই পুরোপুরি পরিত্যক্ত। নমস্কার, আমি অয়ন। গল্পকথায় আপনাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে আপনারা শুনবেন সন্দীপা কাঞ্জিলালের কাহিনী অভাগীর বেটি। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদেরকে প্রথমবারের জন্য শুনছেন তাদের কাছে অনুরোধ, আমাদের গল্প ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক আজকের নিবেদন। শুরু হচ্ছে সন্দীপা কাঞ্জিলালের কাহিনী অভাগীর বেটি। ওরে সবাই উলু দে রে, বউ বরণ করিতে হইব না। গোসাই বাড়ির গিন্নিমা লাল পেড়ে গড়দের শাড়ি পরে কাঁসার কুলোয় যাবতীয় শ্রী, ধান, দুর্বা আর প্রদীপ সাজিয়ে হাসি মুখে এগিয়ে এলেন। গতকাল এই বাড়ির একমাত্র ছেলের বিয়ে ছিল, আর আজ সে বউ নিয়ে বাড়ি ফিরেছে। উঠোনের একপাশে জড়ো হওয়া ভিড়টা উৎসুক হয়ে আছে নতুন বউ দেখার জন্য। কিন্তু গিন্নিমা যখন ঘোমটা তুলে বউকে বরণ করতে গেলেন, তখন উপস্থিত গায়ের মেয়ে বউদের মধ্যে একটা চাপা গুঞ্জন উঠল। বসাক গিন্নি তো আর থাকতে না পেরে এগিয়ে এসে বউয়ের মুখটা আলতো করে তুলে ধরেই বললেন, এ কি গো দিদি, এ যে গৌরী দান করেছে তোমার বিয়ায়, এত ছোট একখান মাইয়া ঘর সংসারের কি বোঝে কও তো। গোসাই গিন্নি কিন্তু এ কথা একটু দমলেন না, উল্টে মুখটা আলতো বেঁকিয়ে সগর্বে বলে উঠলেন, পদ্ম যথেষ্ট বড় হয়েছে, ওর এখন 9 বছর বয়স। আমরা বুঝি আসি না এ বয়সে বিয়া হইয়া। হ্যাঁ, তাতে কি হয়েছে? আমার উপেনও তো ছোটই, সবে তো 2 বছর হইল। তোমরা যে কি কও বাপু। গ্রামের মেয়ে বউদের মধ্যে ফিসফাস চললেও গোসাই গিন্নির দাপটে কেউ আর প্রকাশ্যে কিছু বলার সাহস পেল না। বউ বরণের পর ছোট্ট মেয়েটাকে অন্ধর মহলে নিয়ে যাওয়া হলো। গোসাই গিন্নি নিজের মেয়ে সদুকে ডেকে বললেন, যা তো মা, যা, বৌমার শাড়ি গয়না সারাইয়া দে। সদু এতক্ষণ রূপবতী এই ছোট্ট মেয়েটাকে তীব্র বিষ নজরে দেখে যাচ্ছিল, আর সেই সাথে তার বুকের ভিতর জ্বলছিল হিংসার আগুন। এত সুন্দর একটা মেয়ে বাড়িতে থাকলে তার কদর আর কে করবে? কেই বা তার দিকে ফিরে তাকাবে? ছোট্ট মেয়েটা যখন বিয়ের ভারী সাজ খুলে একটা সাধারণ লাল ডুরে শাড়ি পরে ঘরে এলো, তখন সদু আক্ষরিক অর্থেই হা করে ওর দিকে তাকিয়ে রইল। মানুষের রূপ এতটা স্নিগ্ধ হতে পারে? কিন্তু পর মুহূর্তেই সেই মুগ্ধতাকে গিলে খেল তার ভেতরের অন্ধ আক্রোশ। দাঁত কিড়মির করে ফুঁসে উঠল সে। বলি, নতুন বউ, তোরে কি বাপ মায়ে কিছু শেখায়নি কো? নাক পর্যন্ত গোমটা টানি রাখতি হয় নতুন বউরে। তুই মাথায় গোমটা না দিয়ে বাইর রইলি যে বড়। বলি, তোর লাজ শরমও নাই কো? ছোট্ট মেয়েটা হকচকিয়ে গেল। সে বুঝতেই পারল না তার অপরাধটা কোথায়। বাপের বাড়ির আদরের আশ্রয়ে এমন কটু কথা সে কোনোদিনও শোনেনি। অপমান আর ভয়ে তার বড় বড় চোখ দুটো জলে ভরে উঠল। কাঁপা গলায় সে কোনো মতে বলার চেষ্টা করল, কিন্তু দিদি,
কথাটা শেষ করতে দিল না সদু। হাত নেড়ে ধমকের সুরে বলে উঠল, তাক নতুন বউ, আর কথা কষনি, নাকে কান্না আর কাঁদবি হবে নে, চুপ করি বইসা থাক। ঘর থেকে বেরিয়ে যাওয়ার ঠিক আগে সদু একবার ফিরে তাকালো নতুন বউয়ের দিকে। দেখল মেয়েটার সুন্দর কচি মুখটা অজানা আতঙ্কে নীল হয়ে উঠেছে। এক মুহূর্তের জন্য বোধহয় সদুর মনের কোণে একটু মায়া উঁকি দিল, তবে পর মুহূর্তেই তা চাপা পড়ে গেল তার অহংকার আর হিংসার নিচে। মুখটা জঘন্যভাবে বেঁকিয়ে সদু বেরিয়ে গেল ঘর ছেড়ে। নতুন বাড়ির নতুন ঘরে একা বসে থাকতে থাকতে অনেকক্ষণ কাটল। রাত বাড়ল। একসময় ঘরে ঢুকল উপেন, কমলির স্বামী, এই সংসারের একমাত্র ছেলে। আজ তাদের কাল রাত্রি, একে অপরের মুখ দেখা বারণ, তবুও উপেন লুকিয়ে এসেছে। কমলির পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে স্নেহের সুরে সে বলল, ভয় পাইছ বউ? কাঁদে না কাঁদে না, বাপের বাড়ি সাইডে আইতে সবারই কষ্ট হয়। আমি তোমারে খুব সুখে রাখুম দেখো, আজ থিকা এইটাই তোমার নিজের বাড়ি, কেমন? উপেনের এই ভরসায় কমলির বুকের ভয়টা কিছুটা কমল। উপেন একটা মিষ্টি হাসি দিয়ে যেমন লুকিয়ে লুকিয়ে এসেছিল তেমনি আবার নিঃশব্দে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বেশ কিছুক্ষণ পর গোঁসাইগিন্নি খাবার নিয়ে ঘরে ঢুকে থমকে দাঁড়ালেন। দেখলেন নতুন বউ বিছানার ওপরে গুটিসুটি মেরে শুয়ে আছে। কাছে গিয়ে দেখলেন মেয়েটার চোখের কোলে তখনও কান্নার চিহ্ন। মাতৃত্বের এক অদ্ভুত টান অনুভব করলেন তিনি। মনটা কেমন যেন করে উঠল। আলতো করে মেয়েটার মাথাটা নিজের কোলে তুলে নিলেন। পরম স্নেহে তার চুলে হাত বোলাতে বোলাতে ডাকতে লাগলেন, মা রে, ও মা, ওঠ ওঠ মা ওঠ, না খাইয়া রাইতে ঘুমাইতে নাই বাসা, ওঠ, আমি আজ তোরে খাওয়াইয়া দি। মায়ের জন্য বুঝি মন কেমন করতিছে? মায়ের উষ্ণ ছোঁয়া পেয়ে নতুন বউ ডুকরে কেঁদে ওঠে। শাশুড়িমা শক্ত করে জড়িয়ে ধরলেন তাকে। একই রকম ভাবে মাথায় হাত বুলিয়ে আদর করে বললেন, সব মাইয়ারেই যাইতে হয় শ্বশুর বাড়ি রে মা, আমার যা সদূরেও পাঠাইতে হবে। তুই তো তখন থাকবি আমার লগে, তুই আমার আর এক মাইয়া না। কাঁদে না বাসা, কাঁদে না, আমি আসি তো। শাশুড়ি বউয়ের এই স্নেহের মুহূর্তটা দরজার আড়ালে দাঁড়িয়ে দেখছিল আরো একজন, সদু। আর এসব দেখে তার চোখে একটু একটু করে জ্বলে উঠছিল রাক্ষসে ঘৃণা। ওদিকে নতুন বউ শাশুড়ির হাতে খেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল তারই কোলে, আগামী দিনের এক সুন্দর সংসারের স্বপ্ন নিয়ে। কিন্তু তারা কেউই ঘুণাক্ষরেও টের পেল না তাদের ভাগ্যের ঈশান কোণে কি ভয়ানক কাল বৈশাখীর মেঘ জমা হতে শুরু করেছে। পরদিন খুব ভোরেই সদর দরজায় জোর ধাক্কা। শহরের বড় আড়ত থেকে মহাজনের লোক ছুটে এসেছে হাঁপাতে হাঁপাতে। খবর ভয়ানক। রাতের বেলা আড়তে ভয়াবহ আগুন লেগেছে। উপেনের জিনমায় থাকা লাখ টাকার মাল পুড়ে ছাই। আজ দুপুরের মধ্যে উপেন সেখানে না পৌঁছালে মহাজন পুলিশ ডাকবে। গোঁসাই বাড়ির ভিটে মাটি নিলাম হয়ে যাবে। খবরটা শুনে উপেনের মাথায় আকাশ ভেঙে পড়ল। আজ তার বউ ভাত, আর আজই এমন সর্বনাশ হল। কিন্তু উপায় নেই, পরিবারকে বাঁচাতে তাকে শহরে ছুটতেই হবে। ছেলের এইরূপ সিদ্ধান্ত শুনে গোঁসাইগিন্নি ডুকরে কেঁদে উঠলেন। আই আই ভগবান, আইস বউ ভাত আর আইস ছেলে বাড়ি সারা হইলে লোকে কি করবো? কুটুমরা যে আইসা পড়তেছে। উপায় নাই মা, উপায় নাই।
না গেলে আমাকেও রাস্তায় বসতে হবে। আর এতগুলা মানুষের নেমন্তন্ন রান্নাবান্না তো ফেলনা যায় না। তুমি আত্মীয় স্বজনগো নিয়া নিয়ম মতো বউ ভাতের খাওয়া দাওয়ার কাজ সারো। আমি কথা কইয়া 2 দিনের মধ্যেই ফিরে আসুম। যাওয়ার আগে উপেন তাড়াহুড়ো করে একটা নতুন লাল চেলি আর মিষ্টির থালা কমলির হাতে দিয়ে নিয়ম রক্ষার্থে শুধু বাড়ির লোকজনের সামনে ভাত কাপড়ের আচারটুকু সেরে নিল। ছোট্ট বউয়ের মাথায় হাত বুলিয়ে কাঁপা গলায় উপেন বলল, আমারে আমারে ক্ষমা কইরা দিও বউ। আজ তোমার আনন্দের দিন, আর আমার এই সইলা যাইতে হইতেছে। কয়টা দিন মানাইয়া নাও, আমি তাড়াতাড়ি ঘুইরাই আমু, একদম চিন্তা করো না। মহাজনের লাখ টাকার মাল পুড়ে ছাই হওয়ার খবরটা গোটা বাড়িতে একটা শোকের ছায়া ফেলল। মহাজনের ক্ষতির সাথে সাথে উপেন্দ্রেরও ক্ষতির পরিমাণ নেহাত কম নয়। এদিকে সদুর কাছে এই ক্ষতিটা হয়ে দাঁড়ালো নতুন বউকে তুলোধনা করার মোক্ষম হাতিয়ার। উপেন সদর দরজা পেরোতেই গোসাইগিন্নি উঠোনে দাঁড়িয়ে কাপড়ের খোঁট দিয়ে চোখ মুছছিলেন। অর্থের ক্ষতি তো আছেই, তার উপর এমন একটা আনন্দের মুহূর্তে ছেলেটাই বাড়িতে থাকবে না, এই ভেবে তার মনটা কেমন যেন করে উঠল। এমন সময় সদু এসে দাঁড়ায় মায়ের পাশে। মায়ের মনের ঘাকে আরও উস্কে দিতে তার পরবর্তী কথাগুলোই যথেষ্ট ছিল। দেখলে তো মা, কাল বউ গড়ে আইলো আর আজ সকালে লাখ টাকার মাল বর্ষ। কোন অলক্ষীরে গড়ে আনলে গো? রাক্ষসী আমার দাদার কপালটা কাইয়া দিল। লক্ষণ অলক্ষণের দ্বন্দ্ব ততক্ষণে পুরো দস্তুর শুরু হয়ে গিয়েছিল গোসাইগিন্নির হৃদয়ে। সত্যিই তো, এতদিন সবই যে বহাল তবিয়তে চলছিল, আর এই একরত্তি মেয়েটা আসতে না আসতেই এত বড় অঘটন। মুখে কিছু না বললেও সদুর কথায় এবার আর প্রতিবাদ করতে পারল না সে। উপেন চলে যাওয়ার পর কমলি তার নিজের ঘরে ঢুকে কাঁদতে কাঁদতে কখন যেন আবার ঘুমিয়ে পড়েছিল। তার ঘুম ভাঙল মাথায় এক তীব্র অসহ্য যন্ত্রণায়। এই 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 ওঠ মুখপুরি। নতুন বউ চোখ খুলেই দেখল তার আজানুলম্বিত ঘন চুলের একটা বড় গোছা সদুর হাতের মুঠোয় নিষ্ঠুরভাবে বন্দি। মেয়েটাকে চোখ খুলতে দেখে সদু কর্কশ গলায় খেকিয়ে উঠল। গরিব পা দেওনের লগে লগে আমাকে সর্বনাশ কইরা এমন মহারানীর লাকান ঘুমাইতেছস? ও লক্ষ্মী, ও পয়া কোথাকার, এত বেলা করি ঘুম তিক্কা কে ওঠে রে? বাপ মার ভালোই শিক্ষা দিয়ে পাঠাইছে তরে। উঠ, আজ তোরে রান্না করতে হবে, আজ না তোর বউ ভাত। যন্ত্রণা আর অপমানে ডুকরে কেঁদে ওঠার আগেই হঠাৎ দরজার কাছ থেকে একটা ভারী গলার আওয়াজ ভেসে এলো। শুধু ছাড়ো রে, ছাড় কইতাছি। সাহস কেমনে হয় তোর নতুন বউয়ের গায়ে হাত দেওয়ানের? জোঁকের মুখে নুন পড়ার মতো অবস্থা হলো সদুর। বাবা এসেছে। রাধেশ্যাম গোসাই গটগট করে ঘরের ভেতর ঢুকে এলেন। কড়া চোখে মেয়ের দিকে তাকিয়ে বললেন, তোরে তো আমরা এমন শিক্ষা দেয় নাই রে মা, এরম ভাবে কথা কইতাছস? আজ বাদ কাল তুইও যাবি শ্বশুর ঘর। ভাবতো তোর লাগেও যদি এমন ব্যবহার হয় তোর কেমনটা লাগবো? শুধু মাথা নিচু করে বাবার ভর্ৎসনা শুনল ঠিকই, কিন্তু যাওয়ার আগে নতুন বউয়ের দিকে এমন একটা বিষাক্ত দৃষ্টি হেনে গেল যেন সুযোগ পেলে সে ওকে জ্যান্ত গিলে খাবে। দুমদুম করে পা ফেলে সে বেরিয়ে গেল বাইরের দিকে। রাধেশ্যাম গোসাই একটা দীর্ঘশ্বাস ফেলে নতুন বউয়ের পানে চাইলেন। গলাটা নরম করে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি মা? আমার নাম কমলিনী। আমারে সবাই কমলি বইল্লা ডাকে। নতুন বউ ঘোমটার আড়াল থেকে কাঁপা গলায় বলল। রাধেশ্যাম স্নেহের সুরে বললেন, মা, আমরা বৈষ্ণব, আমাদের রান্না বান্না সব নিরিমিষ হয়। শুধুর কথা শুনতে হবে না তোমারে। এই সব রান্না তুমি ছোট মানুষ
পারবা না। তুমি বরং বিশ্রাম করো, আমি আসি মা। দরজার কাছে গিয়েও তিনি আবার ঘুরে দাঁড়ালেন। সদুর কথায় কিছু মনে করনি, ও ছোট মানুষ তো, ওই রকম বলে, তবে মনটা ওর বড় সুন্দর। রাধেশ্যাম চলে যেতেই কমলি নিজের মাথায় হাত দেয়। সুদূর হ্যাঁচকা টানে মাথার একগোছা চুল উঠে চলে এসেছে। মাগো, মাগো, মা, মাগো। দুপুরের দিকে বউ ভাতের নিমন্ত্রণ খেতে একে একে গায়ের লোক জড়ো হতে শুরু করল। বর ছাড়া বউ ভাত, ব্যাপারটা নিয়ে ইতিমধ্যেই কানাঘুষো শুরু হয়ে গিয়েছে। গোসাইগিন্নি মহাজনের ডাকের কথা বললেও গ্রামের মানুষদের সেসবে যেন মন ভরল না। তারা সুযোগ বুঝে আড়ালে আবডালে কমলির নামে আলোচনা করতে করতে বিষ ঢালতে ছাড়ল না। কালি ঘরে পা দিছে, আর আজই ছেলের ব্যবসা চাই। কেমন পুরা কপালে বউ আনছে রে গোসাইগিন্নি। এসব আলোচনার রেশ গোসাইগিন্নির কানে গিয়েও পৌঁছাল। অশান্তি আরো চরমে উঠল। গোসাইগিন্নি ছেলের বিয়ে উপলক্ষে একজোড়া ভারী মকর মুখ বালা করেছিলেন। যখন সেই বালা জোড়া হঠাৎ বাক্স থেকে উধাও হল, সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পর সদু হঠাৎই বউয়ের প্যাটরাটা দেখার কথা বলল, আর উপস্থিত সকলকে অবাক করে দিয়ে নতুন বউয়ের গুছিয়ে রাখা শাড়ির ভাঁজ থেকেই বেরিয়ে এলো সেই মকর মুখ বালা। মুহূর্তে স্তব্ধ হলো চারপাশ। একটা 9 বছরের মেয়ে চুরি করেছে। বাড়িতে উপেন নেই, তাই কমলির হয়ে প্রতিবাদ করার বা তাকে আগলে রাখার মতো এখন আর কেউ নেই। ছেলের অবর্তমান এবং সকলের ওই অলক্ষী অপবাদকে কাজে লাগিয়ে শুধু ঘর ভর্তি লোকের সামনে কোমরে হাত দিয়ে খেঁকিয়ে উঠে বলল, এনেছ যেমন আগর দেখা, এখন তো টেলা বুঝতেই হবে। অলক্ষী তো ছিলি, এমন দেই চোরও। আবাগির বেটি বাপের জন্মে কোনোদিনও দেখেছে এমন বাড়ি গয়না? আরো লাই দিয়ে মাথায় তোলো তোমরা এই অপয়া মেয়েরে। কমলির 2 চোখ বেয়ে অঝরে জলের ধারা নামল। সে চুরি করেনি, সে জানেও না বালা ওখানে কিভাবে এলো, কিন্তু কেউ তার কথা শোনা বা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এগিয়ে এলো না। বরং সে দেখল গত রাতের সেই স্নেহময়ী শাশুড়ির চোখেও এখন তার জন্য শুধুই ঘৃণা আর অবিশ্বাস। একটা দম বন্ধ করা নিরানন্দ পরিবেশে দিনটা কাটল। অনুষ্ঠানের শেষে এইটুকু একটা মেয়েকে কেউ এক গ্লাস জল খাওয়ানোর জন্যও ডাকল না। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামল, খিদের জ্বালায় পেটের নাড়ি ভুড়ি যেন ছিঁড়ে যাচ্ছিল কমলির। আর সহ্য করতে না পেরে সে পায়ে পায়ে শাশুড়ির ঘরের দিকে এগোল। গোসাইগিন্নি তখন আয়েশ করে পান চিবোচ্ছেন। তার ঘরে পাড়ার আরও অনেক বৌঝিদের ভিড়। ছোট্ট মেয়েটা দরজার মুখে গিয়ে দাঁড়াতেই ঘর ভর্তি লোক বিরক্ত চোখে তার দিকে চাইল। গোসাইগিন্নি ভুরু কুঁচকে কর্কশ গলায় বললেন, কি হইল নতুন বউ, এ কেনে কেন? আর বলি হারি যাই বাসা, তোমারে কি সত্যি তোমার বাপ মা কি সুই শিখায় পাঠায় নাই কো? বলি জানো না গুরুজনকে সামনে গোমটা টানিয়ে আইতে হয়? যাই হোক, কও কি হয়েছে? হ্যাঁ, কমলি তাড়াতাড়ি করে মাথায় আধাত লম্বা ঘোমটা টেনে অস্ফুট স্বরে বলল, মা, বড্ড খিদে লেগেছে, কিছু খাইতে দিবেন? কথাটা মাটিতে পড়তে না পড়তেই ওখানে বসে থাকা বসাক গিন্নি গালে হাত দিয়ে চোখ কপালে তুলে বলে উঠলেন, ও মা গো, এ কেমন বউ নিয়ে আইছো তোমরা? নতুন বউ এইভাবে খাওনের কথা বলতে লাগছে?
তোমার কপালে তো অনেক দুঃখ আছে গো, দেখছি গোসাই বউ। স্যা 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 স্যা, এরম হাবাইতে বউ কেউ নিয়ে আসে বাড়িতে? গোসাইগিন্নি সবার কথায় সায় দিয়ে প্রচণ্ড বিরক্তি ভরে বললেন, উফ, তা বাসা তুমি তাহলে পাকঘরে যাও, ওখানে আড়িতে ভাত আছে, তরকারি আছে, কে নাও গে যাও। কমলি আর দাঁড়ালো না, মাথা নিচু করে পাকঘরের দিকে হাঁটা দিল। পেছন থেকে শুনতে পেল ঘরের সকলে গোসাইগিন্নির পোড়া কপাল নিয়ে আফসোস করছে। ছোট্ট কমলি কিছুতেই মেলাতে পারল না, কাল রাতের ওই মাটা আজ হঠাৎ এমন পাষাণ হয়ে গেল কি করে। পাকঘরে ঢুকে অন্ধকার কোণে বসে অপটু হাতে একটু ঠান্ডা ভাত আর তরকারি নিয়ে খেতে বসল সে। ভাতের গ্রাসটা মুখে তুলতেই মনে পড়ে গেল ঠিক এই সময় তার মা কিভাবে তাকে কোলে বসিয়ে গল্প শুনিয়ে পরম আদরে ভাত মেখে খাইয়ে দিত। ছোট্ট মেয়েটার দুচোখ ছাপিয়ে জল নামল। চোখের নোনা জল আর হাতের ঠান্ডা ভাত এক হয়ে মিশে গেল। এই যে দুর্ভাগ্যের শুরু হলো, তা যে কোথায় গিয়ে শেষ হবে তা সে ঘুণাক্ষরেও টের পায়নি। দিন গড়াতে থাকল, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়তে থাকল সদু আর গোসাইগিন্নির অকথ্য অত্যাচার। উপেন শহরে থাকায় বাড়িতে ছোট্ট মেয়েটার ঢাল হওয়ার মতো কেউ ছিল না। অপয়া তকমা দিয়ে তাকে রীতিমতো এক ঘরে করে ফেলা হলো। সব চূড়ান্ত সীমায় পৌঁছালো সেদিন রাতে। সামান্য বিছানা গুছিয়ে না দেওয়ার অপরাধে শীতের কনকনে রাতে সদু কমলিকে চুল ধরে টেনে আনলো বারান্দায়। কমলি শীতে কাঁপতে কাঁপতে ঘরের দিকে তাকিয়ে ডুকরে কেঁদে উঠল। আমারই শাড়ি দাও, আমি আর ভুল করুম না গো, আর ভুল করুম না। আমারই শাড়ি দাও, আমি আর ভুল করুম না গো, আর ভুল করুম না। কিন্তু উপেন তো বাড়িতে নেই, কে শুনবে তার আর্তনাদ? ছেলের অবর্তমানে সদু আর গোসাইগিন্নির নিষ্ঠুরতা যেন সমস্ত সীমা অতিক্রম করে গেল। ভরসাহীন মেয়েটার কান্না তাদের মন গলাতে পারল না। সদু কমলিকাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরের উঠোনে বের করে দিয়ে সশব্দে সদর দরজাটা বন্ধ করে দিল। কাঠের দরজায় ছোট ছোট হাত দিয়ে ধাক্কা মারতে মারতে আর্তনাদ করে চলল কমলি। ও মা গো, ও মা, আমারে ঘরে নেও না মা, আমারে ঘরে নেও না মা, বড্ড শীত করতেছে। আমি আর কোনোদিন ভুল করুম না গো, কোনোদিনও না। একবার দরজাটা খোলো না মা, ও একবার দরজাটা খোলো। ও মা, একবার দরজাটা খোলো না মা, মা গো। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে সে এবার হাউ হাউ করে কেঁদে উঠল। দিদি, ও দিদি, ও দিদি, আমার এরম ভাবে পেল্লা রাখো না গো, বাইরে ঘুটঘুটে অন্ধকার দিদি, আমার বড় ডর লাগতেছে গো। পায়ে পড়ি, পায়ে পড়ি, আমারে তোমরা ঘরে নাও গো দিদি। তবু দরজা খুলল না, কেবল ঘরের ভেতর থেকে ভেসে এলো সদুর কর্কশ গলা। অলক্ষ্মী বিদায় না হলে এই সংসারে আর শান্তি আসবে না। তুই বাইরে ঠান্ডায় গিয়ে মর, মর। আরে সব কিছুতে যে গোসাইগিন্নির পূর্ণ সম্মতি আছে সেটা তার নীরবতায় বলে দেয়। নিস্তব্ধ উঠোনে শুধু ঝিঁঝির ডাক আর কনকনে উত্তরে হাওয়া। বুক ফাটা কান্নায় শেষবারের মতো নিজের গর্ভধারিণী মায়ের উদ্দেশ্যে কোঁকিয়ে উঠল ছোট্ট মেয়েটা। মা গো, মা তুমি কই গেলা মা? আমারে ক্যান দিয়া গেলা মা? এরা আমার মাইরা ফেলবে, আমার মাইরা ফেলবে মা। ও মা, আমার মাইরা ফেলবে।
ওই রাতটা স্বাভাবিক ছিল না। গ্রামের বয়স্করা বলে ওই রাতে নাকি গ্রামের সব কুকুরগুলো একসাথে ডুকরে ডুকরে মরা কান্না জুড়েছিল। আর সেই কুকুরের কান্নার আওয়াজ চিরে মাঝে মাঝেই ভেসে আসছিল একটা বীভৎস হাসির শব্দ। সে অমানসিক আওয়াজে রক্ত হিম হয়ে আসা ভয়ে কুসুমপুর গ্রামের সব মায়েরা সে রাতে তাদের ছেলে মেয়েদেরকে বুকে শক্ত করে চেপে ধরে রাত পার করেছিল। সব কালো রাতের শেষেই ভোর হয়। এই ভয়াল রাতটাও কেটে গেল। সকাল হলো। রাধেশ্যাম গোসাই ঘুম ভাঙতেই বাইরে বেরিয়ে দেখলেন উঠোনে কেউ নেই। তার ধারণা হয়েছিল বৌমা হয়তো কাঁদতে কাঁদতে কোনো এক কোণে ঘুমিয়ে পড়েছে। কিন্তু বাড়ির আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজেও যখন কমলিকে পাওয়া গেল না, তখন রাধেশ্যামের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। বাড়ির সবাইকে ডেকে চারিদিকে লোক পাঠানো হলো। সারাদিন খোঁজ খবর চলার পরও কমলির টিকিটিও মিলল না। সন্ধ্যের পর রাধেশ্যাম গোসাই মাথায় হাত দিয়ে বসে পড়লেন দাওয়ায়। বৌমা গো বাড়ি কি বলুম, ওরা আমাকে সাইডা দিব না কমলিরে না পাইলে। রাধেশ্যাম গোসাইয়ের মুখ কাচুমাচু হয়ে গিয়েছে। কালই আমি কইছিলাম ওই মেয়েরে বাইরে বাইর কইরো না, রাতে ডুমনি ঘুরিয়া বেড়ায়। এটা তো আমরা সবাই জানি। কি জানে কি করছে ওরে, ওই জলার ধারে খুঁজা দেখা দরকার। জলা নামটা শুনতেই সকলের মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত নামল। গোসাইগিন্নি শিউরে উঠে মাথায় হাত ঠেকিয়ে বললেন, রাম রাম রাম, ওই ওই অশৈলি জায়গার নাম তুলো না তো এই বড় সন্ধ্যাকালে। ঠিক ঠিক আছে, কাল কাল কুজুম আমরা ওই জলার দ্বারে ওরে। বললেন বটে, কিন্তু জলার নামেই সবার চোখের সামনে ভেসে উঠল সেই পচা জমাট বাঁধা কালো জলের আতঙ্ক। সেই রাতে একটা গুমোট গরম ছিল বাতাসে। সদু শুয়েছিল ওর মায়ের সাথে। মাঝরাতে হঠাৎ একটা খটখট আওয়াজে সদুর ঘুমটা পাতলা হয়। সে দেখে তাদের মাথার কাছের বন্ধ জানলাটা কিভাবে যেন হাট করে খুলে গিয়েছে। আবারও একটা খটখট শব্দ। এবার সদুর চটকা পুরোপুরি ভাঙে। চোখ খুলে জানলার দিকে দৃষ্টি ঘোরাতেই দমটা যেন গলার কাছে আটকে যায়। জানলাটার ঠিক বাইরে ঘন অন্ধকারের পটভূমিতে চাঁদের ফ্যাকাশে আলোয় দাঁড়িয়ে আছে একটা অস্পষ্ট ছায়া। বুকটা ধরাস ধরাস করতে শুরু করলেও ডান পিঠে সদু সাহস সঞ্চয় করে উঠে গেল জানলার কাছে। তার এগোনোর সাথে সাথে ছায়াটাও যেন একটু একটু করে জানলার আরো কাছে সরে এলো। বাতাসটা হঠাৎ ভরে গেল তীব্র শ্যাওলা পচা দুর্গন্ধে। শুধু গ্রামের মেয়ে, এত সহজে ভয় পাওয়ার পাত্রী সে নয়। এবার একেবারে জানলার কাছে পৌঁছে শিক দুটো হাত দিয়ে ধরে বিরক্তি ভরা কণ্ঠে বলে উঠল, কি রে তুই আমাকে জানলার দ্বারে কি করস এত রাতে? আবার আওয়াজ কইরা ঘুমটাও ভাঙাইয়া দিলি। এতক্ষণ সবকিছু তবুও ব্যাখ্যার মধ্যে ছিল, কিন্তু সদুর কথা শেষ হওয়ার প্রায় সাথে সাথেই বাইরের অন্ধকারের বুক চিরে দুটো হাত খপ করে জানলার শিক ধরে থাকা সদুর হাত দুটোকে ধরে ফেলল। বরফের থেকেও ঠান্ডা স্পর্শ অনুভূত হলো সদুর। চমকে উঠে নিজের হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল সে, কিন্তু যে মিশ কালো হাত দুটো তার হাতের ওপরে চেপে বসে আছে তার শক্তি অমানসিক। চাঁদের আলোয় এবার সদু যা দেখল তাতে তার গলার কাছে একটা চিৎকার দলা পাকিয়ে গেল।
যে দুটো হাত তার হাত দুটোকে ধরে রেখেছে সেগুলো কোনো জীবিত মানুষের হতে পারে না। হাতের চামড়া ফ্যাকাশে, জায়গায় জায়গায় মাংস খুবলে নেওয়া হয়েছে। হাতের এবড়ো খেবড়ো লম্বা নখগুলোর ভেতর কালচে পাঁক আর শ্যাওলা জমাট বেঁধে আছে, আর তা থেকেই চুইয়ে পড়ছে ঘোলাটে পচা জল। হঠাৎ সেই জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো একটা কণ্ঠস্বর। কেন কইলা এরকমটা দিদি? কেন কইলা? আমার দোষটা কি ছিল একবার কও? হ্যাঁ, কেন আমারে সংসার করতে দিলা না? কেন বাইর করে দিলা আমারে? এবার যদি তোমারে নিয়ে যাই আমার এখানকার থাকনের জায়গায়, যাইবা দিদি? যাইবা? চলো না, চলো। গলার আওয়াজটা সুদূর পরিচিত হলেও তা যেন কোনো পাতালপুরী থেকে প্রতিধ্বনিত হয়ে উঠে আসছে বলে তার মনে হলো। শুধু আতঙ্কে পাথর বনে গেল। সে দেখল ওই বিভৎস ছায়াটা এবার জানলার গড়াদের একেবারে কাছে তার মুখটা নিয়ে এসেছে। ওই মুখটা একসময় মানুষের ছিল বটে, কিন্তু এখন আর তা পৃথিবীর কোনো প্রাণীর সাথে মেলানো যায় না। কচি মুখটার অর্ধেক মাংস পচে গলে খসে পড়েছে। চোখের জায়গা দুটো গভীর অন্ধকার গর্ত, যেখান থেকে কালো পাঁক আর জল মেশানো একটা তরল গড়িয়ে গড়িয়ে পড়ছে গালে। বিভৎস মুখটা যখন একটু ফাঁক হলো, সুদূর শিরায় শিরায় ততক্ষণে রক্ত জমে বরফ হয়ে গিয়েছে। মূর্তিটার মুখের ভেতর করাতের মতো সারি সারি দাঁত, তীক্ষ্ণ দাঁত। শুধু আপ্রাণ চেষ্টা করলো চিৎকার করার, কিন্তু তার গলা দিয়ে একটা ফিস ফিস করার শব্দও বেরুল না। চরম আতঙ্কের বশবর্তী হয়ে সে দেখল জানলার ওপারে দাঁড়ানো সেই অপছায়া তার পচা গলা মুখের চোয়ালটা একটা সাপের মতো অস্বাভাবিক বড় করে হা করল, আর সেই অন্তহীন কালো গহ্বর থেকে হিস হিস শব্দে বেরিয়ে এলো একটা বিশাল চ্যাপ্টা শ্যাওলা মাখা সাপের মতো জীব, যা সোজা এগিয়ে আসতে লাগলো সদূর মুখের দিকে। ঘরের বাতাস তখন বরফের থেকেও বেশি ঠান্ডা। আর কোনো সহ্য শক্তি অবশিষ্ট ছিল না সদূর। দেহের সমস্ত শক্তি কাজে লাগিয়ে গলা চিরে এক বিকট অমানসিক আর্তনাদ করে সে সটান জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝের ওপর। শহরের আড়তের কাজ কোনো মতে মিটিয়ে একরাশ ক্লান্তি আর অজানা এক আতঙ্ক বুকে নিয়ে সবেমাত্র বাড়িতে পা রেখেছে উপেন। উঠোনে পা দিতেই সে শুনল গত রাতে নাকি সদু নিজের শোয়ার ঘরে জানলার ধারে কি এক বিভৎস দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়েছিল। খবরটা শোনা মাত্রই উপেন ছুটে গেল বোনের ঘরে। এদিকে যখন সদু চোখ খুলল, ও দেখতে পেল ওকে ঘিরে উদ্বেগ নিয়ে দাঁড়িয়ে আছে ওর বাবা মা আর এইমাত্র ফিরে আসা দাদা উপেন। কিন্তু সদু কাউকে কিছু না বলে স্থির আতঙ্কিত দৃষ্টি নিয়ে চেয়ে রইল মাথার কাছে সেই জানলাটার দিকে। জানলা দিয়ে ভোরের মায়াময় সোনালি রোদ এসে ওদের ঘরের মেঝেতে একখানা নরম চাদর বিছিয়ে দিয়েছে যেন। বলাই বাহুল্য, গত রাতের সেই হাড় হিম করা অন্ধকার কিংবা অপশক্তি কোনো কিছুরই চিহ্ন সেখানে নেই। তবুও সদূর বিস্ফারিত চোখ দুটো পাগলের মতো ঘুরতে থাকলো ঘরের আনাচে কানাচে, পাছে আবার কোনো ঘুটঘুটে অন্ধকার কোণ থেকে ফনা তুলে বেরিয়ে আসে সেই বিভৎস সত্তা। সদূর ভয়ে নীল হয়ে আসা মুখ আর থরথর করে কাঁপতে থাকা ঠোঁট দেখে গোসাই গিন্নি আর ঠিক থাকতে পারলেন না। মেয়েকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠে বললেন, কি হয়েছিল মা গো? হ্যাঁ, ওরম চিৎকারে দিয়া ওই জানলার কাছে মাটিতে পড়া গেলি কেমনে? হ্যাঁ, কি হয়েছিল? আমায় করে মা, ক। শুধু মায়ের বুকে মুখ গুঁজে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলল, ও ফিরা আইছে গো মা, এবার আবার শেষ করে দিবে। উপেন আর থাকতে পারল না। কে আইছে রে বোন? কার কথা কইতাছস তুই? শুধু একইভাবে কাঁপতে কাঁপতে শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলল, কমলি আইছে রে দাদা, কমলি। তবে বাচ্চা ফেরে নাই।
ঘরের মধ্যে আচমকা বাজ পড়লেও বোধহয় এতটা চমকাতো না কেউ, যতটা না এই কথাটা তাদেরকে কাঁপিয়ে দিল। উপেনের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সে চিৎকার করে বলে উঠল, কি কইতাছো সেই সব? বাইসা ফেরে নাই মানে? কথাটা বলেই উত্তেজনায় বোনের হাত দুটো শক্ত করে চেপে ধরল উপেন। আর হাতটা ধরতেই এক অদ্ভুত তীক্ষ্ণ যন্ত্রণায় কোঁকিয়ে উঠল সদু। উপেন চমকে উঠে হাত ছেড়ে দিল। দেখল বোনের হাতের দুটো কবজিতেই কালশিটে পড়ে বীভৎসভাবে ফুলে উঠেছে। আরেকটু ঝুঁকে ভালো করে দেখতেই শিউরে উঠল উপেন। হাতের কবজি দুটোয় পড়া কালো কালশিটের যেন একটা আকার আছে। ভালো করে দেখলে মনে হয় দুটো কালো হাত যেন কবজি দুটোর ওপর চেপে বসে আছে। এমনকি হাতের আঙুলগুলোর বড় বড় নখের ছাঁচ পর্যন্ত সদূর ফ্যাকাশে চামড়ায় গেঁথে আছে। উপেন বিস্ফারিত নেত্রে সবটা দেখে কিছুক্ষণ কাঠ হয়ে বসে থাকল। তারপর আর এক মুহূর্ত দাঁড়ালো না। কোনো কথা না বলে পাগলের মতো ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। বউকে বড় বেশি ভালোবেসে ফেলেছিল ছেলেটা। কয়েক ঘন্টার সংসার জীবনে তার কাছে যেন বড় অপরিহার্য হয়ে উঠেছিল সে। বাড়ির সবাই চিঠিতে ওর নামে হাজারটা অভিযোগ করলেও উপেন মন থেকে কোনোদিনও সেসব মানতে পারেনি। তাই আজ এক চরম অঘটনের আশঙ্কায় উপেনের ভেতর পর্যন্ত কেঁপে উঠল। সমস্ত ভয় বিসর্জন দিয়ে সে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলল সেই কুখ্যাত অভিশপ্ত জলার দিকে। জলার কাছে পৌঁছে উপেন থমকে দাঁড়ায়। যে জলা এককালে পদ্ম আর লাল শালুকের লীলাক্ষেত্র ছিল, আজ তার রূপ কি ভয়ঙ্কর। জলার পাড়ে থাকা প্রাচীন বটগাছের শ্যাওলা ধরা ঝুড়িগুলো যেন সাপের মতো জলের উপরে নেমে এসেছে। জলার জল পচা শ্যাওলায় ঘন কালচে সবুজ রং ধারণ করেছে। চারিদিকে এমনই নিস্তব্ধতা যে নিজের বুকের ধুকপুকানিও স্পষ্ট শোনা যায়। উপেন আর সহ্য করতে না পেরে পাড়ে দাঁড়িয়েই বুক ফাটিয়ে চিৎকার করে উঠল, কমলে, কমলে কই তুমি? অনেক অন্যায় হয়েছে তোমার লগে, আমি সব বুঝতে পারছি, সব। একবার ফিরে আইসো, একবার ফিরে আইসো, আর কোনো কষ্ট তোমারে পাইতে দিব না। আমি আইয়া পড়ছি। কমলি, কমলি রে। নির্জন মৃত্যুপুরীর মতো পরিবেশে উপেনের গলার আওয়াজ কোনো এক সুদূরে শূন্যতায় মিলিয়ে গেল। কেউ সাড়া দিল না। উপেনের গলা বুজে এলো কান্নায়। বউ, তুমি কথা দিয়েছিলে আমার লগে ঘর করবা, আমারে তোমার বাড়ি নিয়ে গিয়া তোমার খেলা ঘর দেখাইবা। তুমি কথা রাখলে না বউ। শোকে এতটাই অন্ধ হয়েছিল যে সে খেয়ালই করল না ওর কথাগুলোর সাথে সাথেই ওর ঠিক মাথার ওপর প্রাচীন বটগাছের ঘন মগ ডালে খচমচ শব্দ করে ছুটে বেড়াচ্ছে একটা বীভৎস ছায়াময় অবয়ব। সেই অবয়বকে স্পষ্ট দেখা না গেলেও তার অন্ধকারে জ্বলতে থাকা হলদেটে চোখ দুটো ভীষণভাবে স্পষ্ট। আরও স্পষ্ট হলো তার মাংস খুবলে নেওয়া দুটো হাতের কবজিতে আটকে থাকা লাল শাঁখার পলা। উপেন কোনো জবাব না পেয়ে হতাশা আর বুক ভাঙা কষ্ট নিয়ে চলে যাওয়ার জন্য যেই না পা বাড়িয়েছে, অমনি উপর থেকে একটা শব্দ করে তার পায়ের কাছে এসে পড়ল একজোড়া রূপোর পায়ের তোড়া। উপেন তার থরথর করে কাঁপতে থাকা হাতে তোড়া জোড়া তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়ল।
এই তো সেই তোড়া। বিয়ের পর ওর ছোট্ট বউটার কচি পায়ে নিজের হাতে এই তোড়া জোড়া পরিয়ে দিয়েছিল সে। ওই নির্জন দুপুরে অভিশপ্ত জলার পচা পাকের পাশে হাঁটু গেড়ে বসে ওই তোড়া জোড়া দুটো বুকে জড়িয়ে হাউ হাউ করে কেঁদে চলল উপেন। এর ভেতর সে টেরও পেল না গাছের উপর ঘাপটি মেরে থাকা ওই অশুভ অবয়বের চোখের রাক্ষসে আগুন সেই মুহূর্তে কিছুটা হলেও স্তিমিত হয়ে এসেছে। ওই মৃত্যুর চেয়েও শীতল চোখে এখন যেন অদ্ভুত এক মায়ার জলের আভাস। উপেন যখন ধুলো মাখা গায়ে লাল চোখে বাড়ি ফিরল তখন সন্ধে নেমে গিয়েছে। উপেন উঠোনে পা রাখতেই গোসাইগিন্নি ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। বাবু রে, ও বাবু, কোথায় গিয়েছিলি বাপ, কোথায় গিয়েছিলি? পুরা দিন আমি কেমনে কইরা যে ছিলাম বাপ, মায়ের কথা একটু বুঝবি না রে বাপ। উপেন চরম বিতৃষ্ণায় মায়ের হাতটা সজোরে সরিয়ে দিয়ে পাথর কঠিন গলায় বলল, আমার বউটারে সবাই মিল্লা শেষ কইরা দিল, আমার ঘরটা হইতে দিল না। এখন আমার কথা আর ভাইব না। শুধু ঘর থেকে ছুটে দাদার কাছে এসে আমতা আমতা করে বলে, দাদা কি কইতাছস তুই এসব? উপেন জ্বলন্ত চোখে বোনের দিকে আঙুল উঁচিয়ে গর্জে উঠল। তুই কোনো কথা কইস না। আমার সুন্দরী বউরে দেখা তোর যে হিংসে হয়েছিল আমি বুঝেছিলাম, কিন্তু তুই যে আমার বউরে কাইড়া নিবি বুঝি নাই। আইবে না আমার কাছে, তুই একদম আইবি না। গোসাই বাড়ির কেউ টেরও পেল না। ঠিক সেই মুহূর্তে এই ঘরের বাইরের ঘুটঘুটে অন্ধকার কোণে একজোড়া চোখ হিংস্রভাবে জলজল করে উঠছে। গোসাই বাড়িতে নেমে এলো এক অশুভ গুমোট আঁধার। রাত যত বাড়তে লাগলো চারপাশের বাতাস যেন তত ভারী আর দম বন্ধ হতে শুরু করল। গ্রামের ঘরবাড়ি রাস্তাঘাট এমনিতেই রাত হলে শুনশান হয়ে যায়, কিন্তু সেদিন যেন সন্ধ্যার পরপরই পুরো গ্রামে কাল রাত্রি নামল। সদু শুতে যাওয়ার আগে তৃষ্ণা মেটাতে জল গড়িয়ে খেতে পাকঘরের দিকে গেল। ঠিক তখনই গ্রামের সবকটা কুকুর যেন একসঙ্গে বুক ফাটিয়ে অশুভ সুরে মরা কান্না জুড়ল। সেই কান্নার আওয়াজে সদুর বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। কাঁসার জলের গ্লাসটা হাত থেকে মাটিতে পড়ে যায়। পরক্ষণে যদিও বুকে থুতু দিয়ে একটু সামলে নিয়ে সে যখন কাঁপা কাঁপা হাতে গ্লাসটা তুলতে নিচু হলো, ঠিক তখনই তাকে দেখল। পাকঘরের এক কোণে দাঁড়িয়ে আছে একটা মিশ কালো দীর্ঘ অবয়ব। অবয়বের সিঁথিতে থ্যাবড়া করে লেপা রক্তলাল সিঁদুর। অন্ধকার মুখটায় কেবল দুটো আগুনের গোলার মতো চোখ দৃশ্যমান। মূর্তিটার হাত পাগুলো মানুষের মতো নয়, কেমন যেন মাকড়সার মতো অদ্ভুতভাবে উল্টো দিকে বেঁকে আছে, যেন শরীরের প্রতিটা হাড় কেউ নিষ্ঠুরভাবে ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে। সদূর চোখের সামনেই মরমর করে হাড় ভাঙার বিভৎস শব্দে অবয়বটা সাপের মতো এঁকে বেঁকে সোজা হয়ে দাঁড়ালো। সোজা হতেই তার মাথাটা গিয়ে ঠেকল পাকঘরের টালির চালে। ভয়ে সদূর গলা চিরে একটা আকাশ ফাটানো চিৎকার বেরিয়েই আসছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে
ওই বিশাল দেহী অপছায়াটি কি যেন একটা করল। তার পচা শ্যাওলা ধরা হাত তুলে অদ্ভুত একটা ভঙ্গি করল। শুধু চরম আতঙ্কের মধ্যেও বুঝতে পারল সে কিছুতেই তার নিজের চোয়াল ফাঁক করতে পারছে না। তার মুখটা যেন কেউ সেলাই করে দিয়েছে। শত চেষ্টা করেও এতটুকু আওয়াজ বেরোচ্ছে না তার গলা দিয়ে। প্রবল আতঙ্কে বড় বড় চোখে শুধু দেখল এককালের সেই সুন্দর কচি কমলির মুখটা আজ কতটা বিকৃত হয়ে উঠেছে। শত অতৃপ্তি আর কষ্ট বুকে নিয়ে মারা যাওয়ায় ছোট্ট কমলি আজ পরিণত হয়েছে এক আদিম হিংস্র প্রেত মূর্তিতে। কমলি মর্মর শব্দে হেঁটে সদুর মুখের একেবারে সামনে এসে দাঁড়ালো। তারপর নিজের মুখের চোয়ালটা সাপের মতো অস্বাভাবিক বড় করে হাঁ করল। সদু কিছু বুঝে ওঠার আগেই ওই বিশাল অন্ধকারময় হাঁটা সজোরে এসে পড়ল সদুর গলার ওপর। আর ঠিক তার পর মুহূর্তেই এক টানে সদুর মাথাটা ধর থেকে ছিঁড়ে নিল। তারপর সেই কাটা মাথাটা মুখে নিয়েই হাওয়ায় মিলিয়ে গেল কমলি। সদুর মুন্ডহীন ধরটা কয়েক মুহূর্ত কাটা মুরগির মতো ছটফট করে স্থির হয়ে গেল। গোসাই বাড়ির আদরের মেয়ের শরীরটা পড়ে রইল এক বিশাল রক্তের পুকুরে। ভোরবেলা ঘুম থেকে উঠে তুলসী মঞ্চে জল দিয়ে গৌরাঙ্গের নাম গান করে দিন শুরু করা রাধেশ্যাম গোসাইয়ের রোজকার অভ্যেস। সেদিনও ভোরবেলা উঠে উঠোনে যাওয়ার সময় পাকঘরের দোরগোড়ায় দৃষ্টি যেতেই থমকে দাঁড়ালেন তিনি। একজোড়া আলতা পরা পা মেঝেতে শুয়ে আছে। পাকঘরের সামনেই ভোরবেলা কে শুয়ে আছে? বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো তার। একটু একটু করে এগিয়ে গিয়ে উঁকি মারতেই আর হিম করা বিভৎস দৃশ্যটা দেখে তার বুক চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। ধপ করে বসে পড়লেন মাটিতে। মাথা না থাকলেও গলার ফিনকি দিয়ে বেরোনো রক্তের পাশে পড়ে থাকা তুলসীর মালা আর পরনের লাল ডুরে শাড়িটা দেখে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না তার। এটা আসলে সদুর শরীর। রাধেশ্যাম গোসাই মাথা চাপড়ে হাউ হাউ করে কেঁদে উঠলেন। কি করে হলো? উপেনের মা, ওরে উপেন, আমাদের কি সর্বনাশ হলো গো! গোসাইয়ের গগন বিদারী চিৎকারে বাড়ির ভেতর থেকে সকলে ছুটে এসেছে। আর এসেই থমকে দাঁড়িয়ে পড়তে হয়েছে সকলকে। এই অকল্পনীয় বিভৎসতায় তারা থরথর করে কাঁপছে। সদু রে, ও সদু, ও সদু! এবার তাদের চিৎকার আশেপাশের বাড়িতে পৌঁছতেই এক দুইজন করে এসে উঠোনে জড়ো হতে লাগলো। উপেনের হঠাৎ কি মনে হলো কে জানে, সে উন্মাদের মতো ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। উপেনকে ওভাবে ছুটে যেতে দেখে কিছু ছেলেও তার পিছনে দৌড়লো। উপেন সোজা এসে দাঁড়ালো সেই জলার পাড়ে। আর এসেই তার চোখের তারা স্থির হয়ে গেল। সে দেখল জলার ঠিক ওপরে সেই প্রাচীন বটগাছের একটা মোটা ঝুড়ির সাথে একগোছা ঘন চুল দিয়ে শক্ত করে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে তার বড় আদরের বোন সদুর কাটা মাথাটা। কাটা গলা থেকে টপ টপ করে রক্ত ঝরে পড়ছে নিচের জলায়। আর যে স্থানে রক্তের ফোঁটগুলো পড়ছে সেই স্থানের জলটা ঘন লাল আর কালচে। এই পৈশাচিক দৃশ্য সহ্য করতে না পেরে উপেন ধপ করে বসে পড়ল জলার ধারের কাঁদা মাটিতে।
ওদিকে তার পিছু পিছু যে সমস্ত ছেলেরা ছুটে আসছিল তারা এই দৃশ্য দেখা মাত্রই ভয়ে আবারও পালালো গ্রামের দিকে। উপেন হতভম্ব হয়ে বসেছিল, চোখের পলক পর্যন্ত পড়ছিল না। হঠাৎই একটা খসখস শব্দ। বিহল দৃষ্টি নিয়ে মুখটা ঘোরাতেই উপেন দেখল উলো ঝুলো শত ছিন্ন শাড়ি পরা একজন বয়স্কা মহিলা। বয়সের ভারে তিনি সামনের দিকে ঝুঁকে পড়েছেন। একটা বাঁশের লাঠি ঠুকঠুকিয়ে জলার পাশ দিয়ে এগিয়ে আসছেন। মহিলাটি এসে উপেনের দিকে তার ছানি পড়া ঘোলাটে দুই চোখ তুলে তাকিয়ে ভাঙা গলায় বললেন, তুমি দেখছো ও বাবা? হ্যাঁ, তুমি আমার বকুল রে দেখছো? হ্যাঁ হ্যাঁ, বলো না, তুমি আমার বকুল রে দেখছো? উপেন ঘোর লাগা চোখে অস্ফুটে বলল, তুমি? আমি তো শুনছিলাম তুমি। কথাটা শেষ হলো না, তার আগেই উপেন চরম বিস্ময়ে দেখল ডুমনি লাঠি ঠুকঠুক করতে করতে সোজা নেমে যাচ্ছে জলার পাঁক ভরা জলে। উপেন বাধা দেওয়ার জন্য হাত বাড়ানোর আগেই ডুমনি ধীরে ধীরে জলের তলায় ডুব দিল। কয়েক মুহূর্ত সব শান্ত। তারপরে উপেনের বিস্ফারিত চোখের সামনে জলের উপরে ভেসে উঠল ডুমনির পচা গলা মাথাটা। ঠিক যেখানে সদুর মাথা থেকে রক্ত পড়ে জলার জল লাল হয়েছিল, ডুমনির কাটা মাথাটা ভাসতে ভাসতে সেই স্থানে গিয়ে চপ চপ শব্দ করে পশুর মতো চুমুক দিয়ে খেতে থাকলো সেই জমাট রক্ত মেশানো জল। উপেনের কি হলো কে জানে। সে বিস্ফারিত নেত্রে ওই ভয়াল দৃশ্যের দিকে চেয়ে থাকতে থাকতে এক পা দুপা করে পাড় ধরে আরো জলার দিকে নেমে যেতে লাগলো। ধীরে ধীরে জলার কালো জল উপেনের পা স্পর্শ করল। প্রথমে পায়ের পাতা, তারপর হাঁটু, তারপর মাজা অবধি ডুবে গেল কালো জলের নিচে। হঠাৎ তার চটকা ফিরল যখন ডুমনি মরমর শব্দ করে তার ঘাটটা ঘুরিয়ে চাইল উপেনের পানে। কিন্তু ততক্ষণে উপেন বুক সমান জলে এসে দাঁড়িয়েছে, আর ডুমনির থেকে তার দূরত্ব মাত্র কয়েক হাত। উপেন দেখল ডুমনির সেই ছানি পড়া ঘোলাটে চোখ দুটো এখন লাল টকটক করছে, আর তার মুখের ভেতর মাড়ি ফুঁড়ে বেরিয়ে আছে করাতের মতো এক মুখ ধারালো দাঁত। পরক্ষণে সেই বীভৎস দাঁত মেলে ভয়ানক এক হাসি হেসে জলের থেকে সম্পূর্ণরূপে শূন্যে ভেসে উঠল ডুমনির দেহটা। আর তারপরেই সবেগে জলের ওপর দিয়ে তেড়ে এলো উপেনের দিকে। উপেন ততক্ষণে বুঝে গিয়েছে চরম সর্বনাশ উপস্থিত। প্রাণপণে তাই সে জল ছেড়ে পাড়ের দিকে উঠে আসতে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই উপরের ডাল থেকে ঝুলতে থাকা সদুর কাটা মাথাটার বন্ধ চোখ দুটো হঠাৎ খুলে গেল। উপেনের দিকে তাকিয়ে সেই রক্ত মাখা কাটা মাথাটা এক অমানুষিক গগন বিদারী স্বরে হাহাকার করে উঠল। আবারও উপেনের দৃষ্টি সেদিকে ঘুরে গিয়ে স্থির হয়ে গেল তার শরীর। পাড়ে ওঠার চেষ্টা এখন আর সে করছে না। এক নিমেষে সে ভুলে গেল নিজের সমস্ত বিপদের কথা। মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে গেল বনের ঝুলন্ত মাথাটার দিকে। এদিকে ততক্ষণে জলার কালো জল আরো একবার তোল পার করে জেগে উঠেছে আরো একটা মাথা। সে মাথার কোনো চোখ, নাক বা চামড়া নেই, শুধু আছে একটা গহ্বরের মতো বিশাল বড় হাঁ। আর ওই মুখটাকে দেখেই খলখল করে এক পৈশাচিক হাসি হাসতে হাসতে ডুমনি বলল, বকুল, আইসস মা? ও বকুল,
আজ তুই আর আমি মেলা খামু, পেট ভইরা খামু রে মা, পেট ভইরা খামু। কালের অন্ধকার ছেড়ে বেরিয়ে আসা 3 অপছায়া এবার একটু একটু করে এগিয়ে আসতে লাগলো উপেনের দিকে। তার মৃত্যু এখন কেবল সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যে সেও হয়তো ওই অপছায়াদের দলেরই একজন হয়ে উঠবে। দেখতে দেখতে ছায়াগুলো উপেনের শরীর পেঁচিয়ে উঠতে লাগলো তার গলার দিকে। লক্ষ্য তার মুন্ডুটাকেও ছিঁড়ে নেওয়া। ঠিক সেই সময় প্রকৃতির বুকে কি যেন এক আলোড়ন উঠল। কোথা থেকে হু হু করে ধেয়ে এলো বাতাস, আর পাড়ের ওই বট গাছের ঠিক মাথার দিক থেকে সাপের মতো এঁকে বেঁকে নেমে এলো দীর্ঘ কালো চুলের কোচ। মুহূর্তের মধ্যে সেই চুল উপেনের শরীরটাকে আষ্টে পৃষ্ঠে পেঁচিয়ে ধরে শূন্যে তুলে নিল। পর মুহূর্তেই এক দুলুনি দিয়ে তার শরীরটাকে ছুঁড়ে ফেলে দিল জলার পাড়ের নিরাপদ দূরত্বে। উপেন আছড়ে এসে পাড়ে পড়ল বটে, কিন্তু তার শরীরে এতটুকু আঁচড় লাগল না। হতভম্ব উপেন ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। তার সারা শরীর তখন কাদায় মাখামাখি। পাড় থেকেই এবার ওপরের দিকে দৃষ্টি গেল তার। এই প্রথম সে দেখল তার সে ছোট্ট আদরের বউটার বর্তমান চেহারা। গাছে ঝুলছে এক কঙ্কালসার অর্ধগলিত শরীর, যার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। উপেনের চোখে কিন্তু এই বীভৎসতা ধরা দিল না। সে কেবল দেখল একটা ফুটফুটে মেয়ে গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে। মেয়েটার মাথা ভর্তি সিঁদুর, গায়ে লাল টুকটুকে শাড়ি, মাথায় আবার বিয়ের সেই মুকুটটা পরা। হাত আর গলার গহনাগুলো ঝলমল করছে, আর তাদের উজ্জ্বলতাকেও ফিকে করে দিয়ে আরো বেশি ঝলমল করছে মেয়েটার মুখের হাসি। উপেনের হতভম্ব মুখটাও এবার প্রসারিত হল। সেও হাসছে, এবং একই সাথে তার চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুধারা। আস্তে আস্তে উপেনের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। জ্ঞান হারিয়ে ফেলল সে। বেশ কিছুক্ষণ পর যে সমস্ত ছেলেগুলো সেই ভয়ানক দৃশ্য দেখে গ্রামের দিকে পালিয়েছিল, তাদের থেকে খবর পেয়ে গ্রামের আরও কিছু মানুষজন সাহস করে লাঠিসোঁটা নিয়ে জলার ধারে পৌঁছাল। তারা দেখল উপেন কাদার ওপর অজ্ঞান হয়ে পড়ে আছে, আর তার থেকে বেশ কিছুটা দূরে ঘাসের উপরে লুটোচ্ছে সদূর কাটা মাথাটা। সবাই মিলে ওদেরকে নিয়ে গ্রামে ফিরতে ফিরতে সন্ধে গড়াল। উপেনের জ্ঞান ফিরতে আরও কিছুক্ষণ সময় লাগল। জ্ঞান ফিরে উঠে বসতেই চারপাশে দৃষ্টি বুলিয়ে চরম আশঙ্কায় চিৎকার করে উঠল, বাবা কোথায়? এই বিপদের সময় কোথায় গেল এই ভর সন্ধ্যাবেলা? সকলে মুখ তাকাতাকি করতে লাগল। দুপুরের পর থেকে রাধেশ্যাম গোসাইকে কেউই দেখেনি। উপেন আর দেরি না করে গ্রামের কিছু জোয়ান ছেলেদেরকে জড়ো করে লণ্ঠন হাতে বেরুতেই যাবে, ঠিক তখনই সদর দরজায় এক গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল, রাধে রাধে। সবাই চমকে দরজার দিকে তাকাতেই দেখল একজন অচেনা পুরুষ এসে দাঁড়িয়েছেন। গায়ে গেরুয়া ওড়নি, গলায় তুলসীর মোটা মালা, মাথা মুড়োনো, আর মুখে এক ভুবন ভোলানো প্রশান্ত হাসি। আর তার ঠিক পিছনেই অপরাধীর মতো মাথা নিচু করে ঘরে ঢুকলেন রাধেশ্যাম গোসাই। সকলে সসম্ভ্রমে উঠে জায়গা ছেড়ে দিল তাদের। ইনি আমার গুরুদেব নিত্যানন্দ গোস্বামী। আমাগো ঘোর দুঃসময় শুইনা আমার লগে আসছেন। উনারে দেখতে দাও সবাই। গোসাইগিন্নি দালানে হতাশ ভঙ্গিতে বসেছিলেন।
দু চোখ মুছে উঠে দাঁড়িয়ে আছড়ে এসে পড়লেন গুরুদেবের পায়ে। গুরুদেব, আমার একমাত্র মাইয়াটা, আমি আমি কি কইরা বাসুম ঠাকুর, আমারে আমারে শান্তির উপায় কন, কইয়া দেন। গুরুদেব কিছুক্ষণ চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন হলেন। তারপর চোখ খুলে শান্ত অথচ কঠিন গলায় বললেন, তোমাদের বৌমাও তো একটাই মেয়ে ছিল। তোমরা তো তোমাদের মেয়ের শরীরটা পেয়েছো, তাকে সৎকার করতে পারবে। কিন্তু বৌমার মা বাবা তো জানতেই পারেনি তাদের আদরের মেয়েটার কি হাল হয়েছে, আর তার শরীরটাও তোমরা এখনো দাহ করনি। ওর বাবা মায়ের কি হবে যখন তারা জানতে পারবে, সেটা ভেবেছো? উপেন দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠে বলল, আমি গেছিলাম খুঁজতে, কিন্তু খুঁজা পাই নাই ওরে। কিন্তু আমি বুঝতে পারছি না ওই প্রেত ঘরে এলো কেমন করে। ওদের না ডাকলে তো ওরা বসত বাড়িতে প্রবেশ করতে পারে না। তোমরা কি কেউ বাইরে থেকে ওর কোনো জিনিস এনেছো ঘরে? উপেন চট করে মাথা তুলে বলল, আমি জলার ধারে ওর পায়ের মল জোড়া পাইছিলাম। কোথায় সেই মলজোড়া? আমার কাছে নিয়ে এসো দেখি। উপেন ছুটে গিয়ে মলজোড়া এনে দিতেই গুরুদেব তার কোমণ্ডলু থেকে পবিত্র জল নিয়ে মন্ত্র পড়ে সে মলজোড়ার উপরে ছিটিয়ে দিলেন। আর জল পড়তেই উপস্থিত সবাই আতঙ্কে পিছিয়ে গেল। মলজোড়া থেকে হিস হিস শব্দ করে কালো দুর্গন্ধযুক্ত ধোঁয়া বেরোতে আরম্ভ করল। গুরুদেব চোখ বন্ধ করে আরও কিছুক্ষণ মন্ত্র পড়ার পর সেই ধোঁয়া ধীরে ধীরে অদৃশ্য হল। মলজোড়া এবার হাতে নিয়ে গম্ভীর গলায় তিনি বললেন, তোমাদের বৌমা মারা গিয়েছেন মঙ্গলবার মধ্যরাতে। ওই সময় মারা যাওয়ার কারণে ওর মৃতদেহ ত্রিপাদ দোষ পেয়েছে। তার উপর সৎকার না হওয়ার কারণে প্রেত জনীয় প্রাপ্ত করেছে। আমি বলতে পারি, যেহেতু এই বৌমা অনেক অতৃপ্তি নিয়ে মারা গিয়েছেন, তার উপর সধবা অবস্থায় মারা গিয়েছেন, তাই ওনার মধ্যে প্রতিশোধ স্পৃহা প্রবল। এছাড়াও ত্রিপাদ দোষ পেলে এমনিতেই বংশ নির্বংশ করে ছাড়ে, তার মধ্যে এতটা প্রবল প্রতিশোধ স্পৃহা। তোমরা সবাই খুব সাবধানে থেকো, ওই প্রেত কিন্তু কাউকে ছাড়বে না। রাধেশ্যাম গোসাই হাউ হাউ করে কেঁদে উঠলেন। তাইলে তাইলে আমরা কি করুম? আমাকে আমাকে বাঁচান গুরুদেব। গুরুদেব ঝোলা থেকে একটা পুঁটুলি বের করে বললেন, আমি তোমাদের এই লবণ পোড়া দিয়ে যাচ্ছি, এটা তোমরা বাড়ির চারপাশে ছড়িয়ে দাও, একটুও যেন ফাঁক না থাকে। আজ রাতে শুধু মায়ের শরীর সৎকার হবে না, কাল সব প্রথা মেনে সৎকার করবে। তোমরা সবাই এ কদিন রোজ তোমাদের বীজ মন্ত্র জপ করবে, যাই হয়ে যাক না কেন। আর হ্যাঁ, আমি ঠিক 3 দিন পর আবার আসব, সব জোগাড় যন্ত্র করে নিয়ে আসব। ততদিন এই তোমরা গ্রামের লোকেরা কেউ তোমরা জলার ধারে যাবে না। সন্ধ্যের পর খুব দরকার না পড়লে বাড়ি থেকে বেরুবে না। বেরুলেও কোথাও একা যাবে না, দল বেঁধে বেরুবে। মনে রেখো, এ প্রেত কিন্তু কাউকে ছাড়বে না। তাছাড়া আমি যতদূর দেখতে পাচ্ছি, উপেন পড়েছে আরো 2 প্রেতের নজরে। ওকে খুব সাবধানে রাখতে হবে তোমাদের। গোসাই গিন্নি এ কথা শুনে পাগলের মতো বলে উঠলেন, গুরুদেব, গুরুদেব, আপনি আপনি কিছু একটা দিয়া যান ঠাকুর, কিছু একটা দিয়া যান। আমার পোলাটার কিছু হয়ে গেলি আমি কি নিয়ে বাঁচবো? গুরুদেব স্থির তীক্ষ্ণ দৃষ্টিতে গোসাই গিন্নির দিকে তাকিয়ে বললেন, পরের বাড়ির মেয়েটা যে চলে গেল সেটা এখনো ভাবছো না, তাই তো? আমি তো বলবো, তোমাদের মেয়ে এভাবে চলে গিয়েছে, এটা বরং ভালো হয়েছে। মেয়ের বিয়ে দিলে তোমাদের বৌমার মতোই কপাল যদি হতো,
তাহলে মেনে নিতে পারতে তো। এই নির্মম সত্যটা শুনে মাথা নিচু করে আঁচল দিয়ে মুখ ঢাকলেন গোসাইগিন্নি। গুরুদেব এবার নিজের গলা থেকে একটা তুলসীর মালা খুলে উপেনের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, আমাদের বৈষ্ণবদের তুলসী মালাই সব থেকে পবিত্র। স্বয়ং মা রাধিকা অধিষ্ঠান করেন ওই মালায়। আর যেখানে রাধিকার বাস সেখানে আমাদের আরাধ্যও সর্বক্ষণ থাকেন। তাই ওই মালা গলায় থাকলে কোনো প্রেত বা খারাপ শক্তি আমাদের কিছু করতে পারবে না। সবাইকে সবকিছু কড়াভাবে বুঝিয়ে দিয়ে গুরুদেব মুখে কৃষ্ণ নাম জপতে জপতে রওনা দিলেন। তিনি চলে যেতেই গ্রামের মানুষেরা যেন জমের বাড়ি থেকে ছুটি পেয়ে যে যার বাড়ির দিকে দৌড় দিল। রাধেশ্যাম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, গুরুদেবের দেওয়া লবণ পোড়াটা সরাইয়া দিয়া আসি এই বেলা। এরপর আরো রাত হইলে আর পারুম না। বাবার কথা শুনে উপেন উঠে দাঁড়ালো। তোমার একা ছাড়ুম না, আমিও যাবো। কি 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 হ্যাঁ এই বট সন্ধ্যায় তোমরা যাইবা বাইরে? হ্যাঁ, যদি যদি কিছু হইয়া যায়? আমাগো রাধা মাধব আছেন না, উনি ভরসা এখন। যা ভুল হইয়া গেছে তার প্রায়শ্চিত্ত কইতেই হইব। গোসাইগিন্নি দাওয়ায় বসে রইলেন, কাপড় দিয়ে ঢাকা মেয়ের মৃতদেহকে আগলে। উপেন আর রাধেশ্যাম গোসাই উঠোনের চারিধারে মন্ত্রপুত লবণ পোড়া ছড়াতে বেরুলেন। এ আমাদের সংসারে কি হইয়া গেল ঠাকুর? শুধু শুধু মা আমার। নিস্তব্ধ বাড়ি, চারপাশে অন্ধকার আরো গাঢ় হয়েছে। আজ কেন যেন ঝিঁঝি পোকার ডাকটা শোনা যাচ্ছে না। মাঝে মাঝে রাত চড়া পাখিরা উড়ে যাচ্ছে বটে, কিন্তু তাদেরও কোনো ডাক নেই। গোসাইগিন্নি মেয়ের লাশের পাশে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন। শুধু শুধু মা আমার। এমন সময় হঠাৎ তার কানে একটা শব্দ এলো। উঠোনের বাইরের দিক থেকে আরেকটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার আওয়াজ আসছে না? গোসাইগিন্নি উঠে দাঁড়ালেন। চারপাশে দৃষ্টি ঘুরিয়েও কাউকে দৃষ্টিগোচরে পেলেন না। পুনরায় আবার মেয়ের মৃতদেহটার পানে চাইতেই চমকে উঠলেন। চাদরের নিচে ঢাকা দেওয়া সদুর ধরটা আছে ঠিকই, কিন্তু তার পাশে আরেকটা সাদা কাপড়ের নিচে ঢাকা তার কাটা মাথাটা উধাও। ধরফর করে উঠল তার বুকের ভেতরটা। পুনরায় উঠে দাঁড়িয়ে মরিয়া হয়ে এদিক ওদিক দৃষ্টি ঘোরাতে লাগলেন। এদিকে কান্নার আওয়াজটা এবার আরো স্পষ্ট হয়েছে, আর সেটা এবার তাদের উঠোনের ঠিক বাইরে থেকে আসছে। গোসাইগিন্নি টলমল পায়ে তাদের সদর দরজাটার কাছে গিয়ে দাঁড়াতেই তার রক্ত জল হয়ে গেল। তিনি দেখলেন সামনের পুরনো আম গাছটার নিচে ঘাসের ওপরে পড়ে রয়েছে তার আদরের মেয়ের কাটা মাথাটা, আর সেই মাথাটার পাশেই আরেকটা মেয়ে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মেয়ের মৃতদেহের এহেন দুর্গতি আর তিনি সহ্য করতে পারলেন না। হিতাহিত জ্ঞান হারালেন, গুরুদেবের সমস্ত সাবধান বাণী ভুলে গেলেন। পাগলের মতো ছুটে গেলেন সেই আম গাছের দিকে। আর এই দৌড়ে যাওয়ার সময় তার পরনের শাড়ির খোলা আঁচল মাটিতে লুটোতেই গুরুদেবের দেওয়া লবণ পোড়ার রেখাটার কিছুটা অংশ মুছে গিয়ে একটা ফাঁক তৈরি হয়ে গেল। গোসাইগিন্নি উঠোন পেরিয়ে আম গাছের দিকে এগোতেই বাড়ির পিছন দিক থেকে লবণ ছড়ানো শেষ করে ঘরে এসে ঢুকলো উপেন আর রাধেশ্যাম গোসাই। ঘরে ঢুকেই তারা দেখল
সদুর দেহ পড়ে আছে, কিন্তু গোসাই গিন্নি ঘরে নেই। বুকটা ছ্যাঁত করে উঠল বাপ ছেলের। তারা পাগলের মতো চারিদিকে খুঁজতে খুঁজতে জানলার কাছে আসতেই যা দেখল, তাতে তাদের শ্বাস আটকে গেল। গোসাই গিন্নি আম গাছের নিচে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, আর তার ঠিক সামনে হাওয়ায় ভাসছে এক বিভৎস মাংসহীন প্রেত মূর্তি। উপেন চিৎকার করে ছুটে বেরোতে যেতেই মা! এক অদৃশ্য শক্তির প্রভাবে তাদের মুখের ওপর সশব্দে সদর দরজাটা বন্ধ হয়ে গেল। এরপর বাপ ছেলে মিলে প্রাণপণে ধাক্কাধাক্কি করেও দরজাটা এক চুলও নড়াতে পারল না। অসহায়ভাবে তারা জানলার গড়াদ ধরে দেখে চলল বাইরের সেই নারকীয় দৃশ্য। গোসাই গিন্নির সামনে শূন্যে ভাসতে থাকা সেই গলিত প্রেত মূর্তি এক ঘরঘরে পৈশাচিক কণ্ঠে বলে উঠল, মা কইয়া ডাকছিলাম তোমারে, এত কষ্ট কি মা দেয়? হ্যাঁ, কি দশটা ছিল আমার কন? গোসাই গিন্নি থরথর করে কাঁপতে কাঁপতে জোর হাতে কান্নায় ভেঙে পড়লেন। আমার ভুল হয়ে গেছে মা গো, ভুল হয়ে গেছে। আমার আমার ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমার 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 পরিবারের কাছে যাইতা দাও। প্রেত মূর্তি তার লম্বা শ্যাওলা ভরা গলাটা অস্বাভাবিকভাবে বাঁকিয়ে হিস হিস করে বলে উঠল, আমিও সংসার করতে আইছিলাম, দিছো দিছো আমারে সংসার করতে। হ্যাঁ, আইস তোমারে আমি আমার লগেই নিয়ে আসামো। জানলার ভেতর থেকে রাধেশ্যাম গোসাই জানলার শিকে মাথা ঠুকে চেঁচিয়ে কেঁদে উঠলেন, সাইরা দাও রে, সাইরা দাও, সাইরা দাও রে। সেই শব্দ প্রেত মূর্তির কানে পৌঁছতেই তাদের দিকে ঘাড় ঘুরিয়ে এক ভয়ঙ্কর রক্ত হিম করা পৈশাচিক হাসি হেসে উঠল সে। পর মুহূর্তেই হাসি থামিয়ে তার চোয়ালটা সাপের মতো বিকট বড় হয়ে হা করে গোসাই গিন্নির মাথাটা এক কামড়ে মুখের ভেতর পুরে নিল। তারপরে গোসাই গিন্নিকে মুখে নিয়ে কোনো চতুষ্পদী জানোয়ারের মতো চার পায়ে ভর দিয়ে অস্বাভাবিক দ্রুত গতিতে ছুটে গেল সেই জলার অন্ধকারের দিকে। ঘরের ভেতর দুইজন অসহায় সর্বশান্ত মানুষ গড়াত ধরে বিদ্যুৎ পৃষ্ঠের মতো বসে রইল। বেশ কিছুক্ষণ পর দূর জলার দিক থেকে ভেসে এলো এক অপার্থিব হাড় কাঁপানো হাসির আওয়াজ। ভোরের আলো ফুটতেই গোসাই বাড়ির সদর দরজাটা একটা শব্দ করে খুলে গেল। রাধেশ্যাম গোসাই ততক্ষণে শোকে আর ভয়ে সম্পূর্ণ পাথর। মেঝেতে মৃত মানুষের মতো পড়ে আছেন তিনি। উপেনের অবস্থা কিছুটা স্বাভাবিক, কিন্তু বাবাকে একা রেখে সে এক পাও বেরোনোর সাহস পেল না। বেলা একটু বাড়তেই গ্রামের বেশ কিছু সাহসী ছেলে লাঠিসোঁটা নিয়ে গোসাই বাড়িতে এলো। তাদেরকে নিয়ে উপেন চলল জলার দিকে। কিন্তু জলার কাছে পৌঁছে তারা এক নারকীয় দৃশ্যের সাক্ষী হল। এহেন বিভৎসতার জন্য কেউই প্রস্তুত ছিল না। জলার ঠিক ওপরে সেই প্রাচীন বট গাছের শ্যাওলা ধরা মোটা ঝুড়িগুলো দিয়ে গোসাইগিন্নির হাত পা আর মুখ শক্ত করে বাঁধা। তিনি উপুর হয়ে ঝুলছেন জলের ঠিক ওপর। বটগাছের অসংখ্য সরু ধারালো ঝুড়ি জ্যান্ত সাপের মতো গোসাইগিন্নির শরীরের বিভিন্ন জায়গা ফুঁড়ে এপার ওপার বেরিয়ে এসেছে। গায়ের মাংস ফালা ফালা, তার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে জলার পচা সবুজ জল একেবারে কালচে লাল হয়ে উঠেছে। দৃশ্যের বিভৎসতা উপেন আর সামলাতে পারল না।
মাটিতে হাঁটু গেড়ে বসে হড়হড় করে বমি করে দিল। গ্রামের বাকি মানুষজন বহু কষ্টে জলার বিষাক্ত জল এক ফোঁটাও না ছুঁয়ে বাঁশ দিয়ে খুঁচিয়ে নামিয়ে নিয়ে এলো গোসাইগিন্নিকে। যারা গাছে উঠেছিল তাদের মধ্যে বসাক বাড়ির জোয়ান ছেলে পরাণও ছিল। গাছ থেকে লাশ নামানোর পর পরাণ যখন নিজে নিচে নামতে গেল, আচমকা তার একটা পা ফসকে গিয়ে সে পড়ল জলার লাল জলের ওপর। পরক্ষণেই পরাণের বিকট চিৎকারে সকলে শিউরে উঠে জলার দিকে ফিরল। তারা দেখল পরাণ লাফ দিয়ে পাড়ে উঠে তো এসেছে, কিন্তু যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েছে। ওর ডান পায়ের পাতা থেকে রক্ত বেরোচ্ছে। ভালো করে তাকাতেই সকলের চোখ কপালে উঠল। পরাণের পায়ের 3টে আঙুল গোড়া থেকে কেউ যেন ধারালো কিছু দিয়ে কেটে নিয়েছে। পরাণ রে! উপস্থিত সবাই ছুটে গিয়ে তাকে ধরতেই পরাণ যন্ত্রণায় চোখ উল্টে জ্ঞান হারালো। সকলে মিলে তড়িঘড়ি পরাণকে চ্যাংদোলা করে ছুটল গ্রামের দিকে। কিন্তু এই তাড়াহুড়োই তারা কেউই খেয়াল করল না যে তাদের পিছন পিছন জলার কালচে জল ভেঙে ধীরে ধীরে উঠে এসেছে একটা লিকলিকে ছায়া মূর্তি। পরাণের পা থেকে ঝরে পড়া টাটকা রক্ত মাটি থেকে কুকুরের মতো চাটতে চাটতে সে নিঃশব্দে এগিয়ে চলল তাদের পিছু পিছু। উপেন্দ্রা গ্রামে পৌঁছাতেই পরাণকে নিয়ে একদল ছুটল বসাক বাড়ির দিকে। বাকিরা মিলে বৈষ্ণব ধর্মের রীতি মেনে অত্যন্ত তড়িঘড়ি করে গোসাইগিন্নি আর সদূর খণ্ডিত শরীর সৎকার করতে নিয়ে বেরুল। শ্মশান থেকে ফিরে রাধেশ্যাম গোসাই উপেনের সাথে পরামর্শ করে নিজের গুরু ভাইদেরকে খবর দিয়ে ডেকে আনলেন। স্থির হল নিত্যানন্দ গুরুদেব না আসা পর্যন্ত তারা নিজেদের বাড়িতে অষ্টপ্রহর নাম সংকীর্তন চালাবেন। এতে দুটো কাজ হবে। কীর্তনের পবিত্র আওয়াজে শোকে কিছুটা প্রলেপ পড়বে, আর খোল করতালের শব্দ আর হরিনামের দাপটে প্রেতাত্মাও ত্রিসীমানায় ঘেঁষতে পারবে না। সেই মতো শুরু হলো নাম সংকীর্তন। বাড়ি গম গম করতে লাগল। উপেন এতদিন পর একটু নিজের ঘরে একা বসে নিজের মতো করে কাঁদার সুযোগ পেল। ঘরে ঢুকে সে বাক্স থেকে টেনে বার করল কমলির রেখে যাওয়া সামান্য স্মৃতিটুকু, ওর কয়েকটা শাড়ি আর কাঁচের চুড়ি। সেগুলো বুকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে কাঁদতে ক্লান্তিতে একসময় ঘুমিয়ে পড়ল। উপেন টেরও পেল না ওর বন্ধ ঘরের জানলার ঠিক ওপারে অন্ধকারে দাঁড়িয়ে আছে এক অস্বাভাবিক ছায়া মূর্তি। সে মূর্তির থ্যাবড়া করা সিঁদুর মাখা মাথা, দাও দাও করে জ্বলতে থাকা চোখ দুটো নিয়ে সে এক দৃষ্টে তাকিয়ে আছে ঘুমন্ত উপেনের দিকে। উঠোনে তারস্বরে কীর্তন চলায় তার এক পাও ভেতরে আসার ক্ষমতা নেই, কিন্তু মায়া কাটানো কি এতই সহজ? হোক না সে প্রতিশোধ পাগল অপছায়া। অন্যদিকে বসাক বাড়িতে তখন চলছে গভীর শোক আর আতঙ্কের পরিবেশ। শত টোটকা আর চিকিৎসা করেও পরাণ একবারের জন্যেও চোখ মেলেনি। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো পরাণের পায়ের ওই কাটা আঙুলের ক্ষতস্থানটা মাত্র এক বেলার মধ্যেই অস্বাভাবিকভাবে বিষিয়ে নীল হয়ে ফুলে উঠেছে, আর পরাণের শরীর থেকে কেমন একটা মরা পচা গন্ধ বেরুচ্ছে। এমনিতেই গ্রামের মৃত্যুর মিছিল দেখে এক ভয়ানক আতঙ্কের সৃষ্টি হয়েছে সকলের হৃদয়ে। তার উপর ঘরের ছেলের এই দশা। বসাক বাড়ির সকলে মিলে ঠিক করল আজকের রাতটা সবাই পরাণের ঘরেই জেগে কাটিয়ে দেবে, আর কাল সকালে এই গরুর গাড়ি করে ওকে সোজা শহরে নিয়ে যাবে ডাক্তার দেখাতে। সেই মতো সবাই ঘরে বসে ঠাকুর দেবতার নাম জপতে জপতে একসময় কখন যে গভীর ঘুমে ঢলে পড়ল
তা তারা টেরও পেল না। ঠিক মাঝরাতে, যখন গোটা গ্রাম এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে, তখন হঠাৎ করেই কোনো বাধা না মেনেই বসাক বাড়ির পরাণের ঘরে উড়মুড় করে ঢুকল সেই অস্বাভাবিক কালো ছায়াটা। ওই ছায়া ঘরে ঢুকতেই সারাদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়া পরাণ হঠাৎই চোখ খুলে তাকালো, কিন্তু তার চোখের মণি দুটো সম্পূর্ণ সাদা। তারপর সম্মোহিতের মতো আড়ষ্ট ভঙ্গিতে উঠে বসল খাটে। তারপর পা ঘষতে ঘষতে ঘুমের ঘোরে থাকা বাড়ির সকলের পাশ কাটিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো বাইরে। বাড়ির ঘুমন্ত মানুষগুলো জানতেও পারল না রাতের অন্ধকারে কত বড় সর্বনাশ তাদেরকে ছুঁয়ে দিয়ে গেল। পরদিন সকালে পরাণের মা চোখ খুলেই প্রথম দেখলেন বিছানাটা ফাঁকা। পরাণ ঘরে নেই, ঘরের সদর দরজাও হাঁ করে খোলা। পরাণ 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 কই গেল? পরাণ কই গেল? আমার আমার পরাণ কই গেল? ওগো সবাই আসো গো, আমার পরাণ কই গেল? দেখো কি সর্বনাশ হলো, দেখো আমার পরাণ নেই। তার গগন বিদারী চিৎকারে বাড়ির বাকিরা ধর্মর করে উঠেই পরিস্থিতির ভয়াবহতা টের পেয়ে আর এক মুহূর্তও দেরি না করে সকলে মিলে পাগলের মতো দৌড় লাগালো সেই অভিশপ্ত জলার দিকে। কিন্তু বেশি দূর এগোতে হলো না। গ্রামের কাঁচা রাস্তার মাঝখান থেকেই পাওয়া গেল ঘষে ঘষে টেনে নিয়ে যাওয়ার টাটকা রক্তের দাগ। ভয়ানক আশঙ্কা নিয়ে জলার ধারে গিয়ে পৌঁছাতেই তাদের সামনে উন্মোচিত হলো এক নারকীয় দৃশ্য। পরাণের শরীরের ওপরের অর্ধেক অংশটা জলার ধারের কাদায় পড়ে আছে। তার চোখ দুটো ঠিকরে বেরিয়ে এসেছে, মুখে চরম আতঙ্কের ছাপ। কিন্তু তার কোমর থেকে নিচের কোনো অংশ সেখানে নেই, যেন কোনো বিশালকায় দানব তাকে মাঝখান থেকে দু টুকরো করে নিচের অংশটা গিলে খেয়েছে। পরাণের বাবা এই বীভৎস দৃশ্য দেখে শোকে সম্পূর্ণ উন্মাদ হয়ে গেলেন। জলার দিকে ফিরে দুহাত তুলে আকাশ বাতাস কাঁপিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন। হারামজাদি রাক্ষসী, কোন সুলই লুকই আসিস তুই? আমার জোয়ান পোলাটারে এমন কইরা সিরা খালি, তোর মুখি রক্ত উঠুক। আর তিনি গাল দিতে শুরু করতেই জলার স্থির কালো জলে শুরু হলো এক প্রকাণ্ড আলোড়ন। তোর সর্বনাশ হইব, তোর বিনাশ আমি নিজের হাতে করব। সামনে আয়, কুত্তার বাসা সামনে আয়। জল যেন টকবক করে ফুটতে শুরু করলো। শুধু জল নয়, আলোড়ন উঠল ওপরের বট গাছের মগ ডালেও। পরিস্থিতি বেগতিক বুঝে এক মুহূর্ত আর সেখানে কেউ দাঁড়ালো না। পরাণের শরীরের সেই ছিন্ন ভিন্ন অংশটা চাদরে জড়িয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড় দিল ঘরের দিকে। অনেক কষ্টে আতঙ্কে আধমরা হয়ে 3টে দিন কোনো রকমে কাটানোর পর অবশেষে গ্রামে এসে পা রাখলেন নিত্যানন্দ গোস্বামী। তবে এবার তিনি একা নন, তার সঙ্গে এলেন এক বিশাল দেহী জটাজুটোধারী রক্তবস্ত্র পরিহিত এক তান্ত্রিক সদৃশ ব্যক্তি। রাধেশ্যাম গোসাই সহ গ্রামের বাকি সব মানুষ ভয়ে জড়সড় হয়ে এসে গুরুদেবের চারপাশে দাঁড়ালো। নিত্যানন্দ গোস্বামী সকলের মনের প্রশ্ন বুঝতে পেরে গম্ভীর গলায় বললেন, আমাদের বৈষ্ণব ধর্ম হলো প্রেমের ধর্ম। এই ধর্মে কোনো হিংসে নেই, কিন্তু এই গ্রামে যে অপছায়া ঢুকেছে, সে অপছায়া আর শান্তির কথা শুনবে না। তাই আমি আমার বন্ধুকে এনেছি। ইনি মস্ত বড় তন্ত্র সাধক। আমরা সব সরঞ্জাম নিয়ে এসেছি। চলো
সবাই জলার ধারে গিয়ে সব গুছিয়ে নি। আর উপেন, তুমি গিয়ে বৌমার বাবা মাকে নিয়ে এসো দেখি। দেখা যাক মেয়ের সাথে বাবা মায়ের শেষ দেখাটা করাতে পারি কিনা। গুরুর আদেশে সকলে দুরু দুরু বক্ষে রওনা দিল জলার দিকে। উপেন একটা গামছা কাঁধে ফেলে ছুটল শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। জলার ধারে তখন এক অন্য পরিবেশ। তান্ত্রিক সন্ন্যাসী নিজের হাতে জলার পাড়ে মাটি লেপে যজ্ঞের বেদি সাজিয়ে বসলেন। তারপর নিজের সহ উপস্থিত বাকি সকলের চারপাশে গণ্ডি কেটে গাত্রবন্ধন করে দিলেন। এবার আসন শুদ্ধি করে দরাজ গলায় শুরু করলেন মন্ত্রোচ্চারণ। নমো পৃথা ত্বয়া ধৃতা লোকাদেবী তং বিষ্ণুনা ধৃতা তজ্জোধারায় মং নিত্যায়ং পবিত্রায়ং ঊর্জস্মনে। তার মন্ত্রধ্বনির সাথে সাথে চারপাশে হু হু করে বাতাস বইতে শুরু করল। এরপর তিনি আগুনে ঘিয়ের আহুতি দিয়ে শুরু করলেন মূল মন্ত্র। ওং দক্ষিণামুখায় পঞ্চমুখ হনুমতে বদনকারায় নরসিংহায় ওং রাং হ্রিং ক্রোং ওং রাং সকলভীত প্রেত দমনায় স্বাহা। এই মন্ত্রোচ্চারণের সাথে সাথে জলার শান্ত জল প্রবলভাবে কেঁপে উঠল। জলের মাঝখানে তৈরি হলো এক বিশাল ঘূর্ণি, আর সেই ঘুরতে থাকা কালো জল ফুঁড়ে বিকট এক গগন বিদারী চিৎকার করে উঠে আসতে লাগলো সেই বিভৎস প্রেত মূর্তি। তার শরীরের মাংস পচে গলে গিয়েছে, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো। সেই প্রেত মূর্তির ভয়ঙ্কর চেহারা দেখা মাত্রই গণ্ডির বাইরে থাকা মানুষজন চরম আতঙ্কে হুড়মুড় করে পালাতে শুরু করল। কিন্তু এরই ভেতর চোখের নিমেষে ঘটে গেল আর একটা কাণ্ড। ওই প্রেত মূর্তি জলের ওপর সোজা হয়ে দাঁড়াতেই পরাণের বাবা সব ভুলে উন্মত্তের মতো একটা বাঁশ হাতে নিয়ে ছুটে গেল তার দিকে। একমাত্র সন্তানকে হারিয়ে লোকটার মাথা খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু পরাণের বাবা তার কাছে পৌঁছনোর আগেই সেই ভয়ঙ্কর অপছায়া বাজ পড়ার গতিতে নিজের পচা হাতটা বাড়িয়ে দিল। তারপর এক ঝটকায় পরাণের বাবার মাথাটা ধর থেকে ছিঁড়ে নিয়ে শূন্যে ছুঁড়ে দিয়ে তার জীবনের সমস্ত যন্ত্রণার অবসান ঘটালো নিমেষে। এই গোটা ঘটনাটা ঘটল এমনই চকিতে যে কারো কিছু করে ওঠার সুযোগ হলো না। মুন্ডুহীন পরাণের বাবার দেহটা থেকে ফিনকি দিয়ে রক্ত ছুটল। সন্ন্যাসী আরো জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করলেন। ওং সপ্তজিহ্বায়া বিদ্মহে অগ্নিদেবায় ধীমহি তন্নো অগ্নি প্রচোদয়াৎ। মন্ত্রোচ্চারণের সঙ্গে সঙ্গে তিনি ক্রমাগত যজ্ঞের আগুনে বিশেষ আহুতি দিতে লাগলেন। আর প্রত্যেকবার আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গেই জলার উপরে থাকা ওই রাক্ষসে প্রেত যেন চাবুকের বাড়ি খেয়ে যন্ত্রণায় ছটফট করে উঠতে লাগলো। সপ্তজিহ্বায়া বিদ্মহে অগ্নিদেবায় ধীমহি তন্নো অগ্নি প্রচোদয়াৎ। শেষ পর্যন্ত সন্ন্যাসী যখন ঘিয়ে চোবানো বেলপাতা হাতে নিয়ে গমগমে গলায় পূর্ণাহুতি দিলেন, ওম স্বাহা স্বাহা স্বাহা, তখনই আকাশ বাতাস ফাটানো এক শেষ চিৎকার করে প্রেত মূর্তি জলার জলে ঝাঁপিয়ে পড়ল। প্রেতটা জলে পড়ার পর মুহূর্তেই জলার জলে জেগে উঠল শত সহস্র বড় বড় বুদবুদ।
গোটা জলার জল যেন আগুনের আঁচে ফুটতে শুরু করেছে। সেই ফুটন্ত জল থেকে এক এক করে বেরিয়ে আসতে লাগলো ঘন কালো ধোঁয়ার কুণ্ডুলি। ওই কুণ্ডুলিগুলো পাক খেতে খেতে বিকট সাই সাই শব্দ করে সোজা আকাশের দিকে উঠে যেতেই জলার সমস্ত জল শান্ত হয়ে গেল। চারপাশের অশুভ দম বন্ধ করা পরিবেশটা নিমেষে যেন হালকা হয়ে এলো। সন্ন্যাসী চোখ খুলে দেখলেন গণ্ডির একপাশে এসে দাঁড়িয়েছে উপেন, আর তার পেছনে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে তার শ্বশুর শাশুড়ি। সন্ন্যাসী উপেনকে শান্ত গলায় বললেন, জলার জলে আর কিছু নেই, যাও এবার তুমি এক ডুবে তুলে আনো তোমার স্ত্রীর দেহাবশেষ। উপেন আর এক মুহূর্ত সময় নষ্ট না করে জলে ঝাঁপ দিল। কয়েকবার ডুব দেওয়ার পর সে যা তুলে আনলো তা দেখে উপস্থিত সকলের চোখে জল চলে এলো। সেই নরম সুন্দর কমলির মুখটার আর প্রায় কিছুই অবশিষ্ট নেই। জলে পচে ফুলে ঢোল হয়ে গিয়েছে তার শরীরটা। নরম মাংস খুবলে খেয়েছে জলের তলার রাক্ষসে মাছেরা। মেয়ের এই বিভৎস দেহাবশেষ দেখে কমলির মা এক বুক ফাটা আর্তনাদ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কমলি, কমলি, কমলি মা, কমলি রে, কমলি। সন্ন্যাসী আর কালক্ষেপ করলেন না। তিনি নিত্যানন্দ গোস্বামীর দিকে তাকিয়ে বিনম্র স্বরে বলে উঠলেন, বৌমা বৈষ্ণব, তাই ওর শ্রাদ্ধ অনুষ্ঠান আপনাদের নিয়মেই হবে। আপনি এবার আসন গ্রহণ করুন আর কাজ শুরু করুন। নিত্যানন্দ গোস্বামী ধীর পায়ে এগিয়ে গিয়ে তার নির্ধারিত আসনে বসে ফের আসন শুদ্ধি করে শুরু করলেন পারলৌকিক শ্রাদ্ধ প্রক্রিয়া। মন্ত্র, তিল আর তুলসীর পবিত্র প্রক্রিয়া শেষে যখন নিয়ম মেনে মুখাগ্নি করা হলো, তখন উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে দেখল এক অলৌকিক দৃশ্য। আগুনের ধোঁয়ার ঠিক ওপরেই হাওয়ায় ভাসছে ছোট্ট কমলির এক স্নিগ্ধ জ্যোতির্ময় ছায়া অবয়ব। এখন আর তার মুখে কোনো বিভৎসতা নেই, চোখে কোনো রাগ বা হিংসাও নেই। কমলি তার মায়াময় জল ভরা চোখ দুটো নিয়ে নিজের মা, বাবা, স্বামী আর শ্বশুরকে শেষবারের মতো অত্যন্ত তৃপ্তির সাথে দেখে নিল। তারপর হাত জোর করে সকলকে শেষ প্রণাম জানিয়ে হাওয়ায় আলোয় ধীরে ধীরে মিলিয়ে গেল অনন্ত প্রকৃতিতে। উপেনের দু চোখ বেয়ে তখন অঝোর ধারায় জল নামছে। আপনারা শুনছিলেন সন্দীপা কাঞ্জিলালের কাহিনী অভাগীর বেটি। গল্পটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই আবার হাজির হব হাড় হিম করা কোনো গল্প নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, শুনতে থাকুন গল্প কথা।